আসসালামু আলাইকুম। লার্নিং স্কুলের পক্ষ থেকে আজ আমি আপনাদের মধ্যে হাজির হয়েছি মোহাম্মদ শহীদুল ইসলাম, ইংরেজি লেকচারার। আর লার্নিং স্কুলের পক্ষ থেকে আজকে খাদ্য অধিদপ্তরের বিগত সালের যে প্রশ্নগুলো কিভাবে প্রশ্ন এসেছে এবং এই প্রশ্নের আঙ্গিকে ইংরেজি সাজেশনটা কেমন হবে, আজকে সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ একটি ক্লাস হবে। তারপরে আগামীকাল বিসিএস পরীক্ষা, 46 নম্বর বিসিএস পরীক্ষা, সবার জন্য অগ্রিম শুভেচ্ছা রয়ে গেল। বিগত সালের প্রশ্নগুলো যে আমরা একটু খেয়াল করি, আমরা বিগত সালের প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, আমরা সেই টপিকগুলো একটু যদি আলোচনা করি, আগে আমরা দেখে নেব যে বিগত সালের টপিকগুলো কি কি আছে। ইতিমধ্যে আমাদের মধ্যে যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছেন তারা একটু কাইন্ডলি বলবেন সাউন্ডটা ক্লিয়ার কিনা এবং কে কোথা থেকে বলছেন এবং সাউন্ডটা ক্লিয়ার কিনা, এবং এই লাইভ ক্লাসটি আপনার পরিচিত সবার মাঝে শেয়ার করে দেন যাতে আজকের এই ক্লাসে সকলে উপকৃত হন। বিগত সালে যে প্রশ্নগুলো আমরা যদি একটু দেখি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, এবং সেই টপিকগুলো শুধু খাদ্য অধিদপ্তর নয়, বিভিন্ন জব সেক্টরের পরীক্ষা, বিসিএস, এনটিআরসি, প্রাইমারি 11 থেকে 16তম গ্রেডের যে পরীক্ষাগুলো এই প্রশ্নগুলো এসে থেকে আজকের এই আঙ্গিকেই আজকের এই খাদ্য অধিদপ্তরের প্রশ্নগুলোর সাজেশন দেওয়া হচ্ছে। যেমন আমরা যদি দেখি খাদ্য অধিদপ্তরের প্রশ্নে কি ধরনের প্রশ্ন এসেছে, আমরা দেখি আর্টিকেল। এই আর্টিকেল থেকে বিগত সালে প্রশ্ন এসেছে। আমরা যদি দেখি রাইট ফর্ম অফ ভার্ব, আমরা দেখব নাম্বার, তারপর দেখব জেরান্ড, ভার্বাল নাউন, ভয়েস, তারপর দেখব আমরা রাইট ফর্ম ভার্ব অলরেডি এসে পড়েছে। এরপর দেখব আমরা ট্যাগ কোশ্চেন, সিনোনিম, অ্যান্টোনিম,
সালের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে এখানে আর্টিকেল থেকে প্রশ্ন এসেছে, রাইট ফর্ম ও ভার্ব থেকে প্রশ্ন এসেছে, নাম্বার থেকে এসেছে, জেরান্ড ভার্বাল নাউন পার্টিসিপল থেকে নাম্বার এসেছে, ভয়েস থেকে এসেছে, ট্যাগ কোশ্চেন থেকে এসেছে, সিনোনিম অ্যান্টোনিম থেকে এসেছে, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অ্যানাদার টপিক ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা যদি দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাহলে আমরা এই টপিক থেকে অনেকে বলছেন, ঠিক আছে, শেয়ারডান, মোহাম্মদ শরীফুল ইসলাম, শেয়ারডান, থ্যাংক ইউ, সিরাজগঞ্জ থেকে হালিমা আক্তার, ধন্যবাদ। আজকে মূলত এই টপিকটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের উপর। আর এই খাদ্য অধিদপ্তরের সামনে আমরা জানি যে সামনে পরীক্ষা অলরেডি, পরীক্ষা আয়োজনের যে প্রস্তুতি সেটা কিন্তু হয়ে গেছে। আমরা সেই টপিক অনুযায়ী আজকের এই ক্লাসটি সাজিয়েছি। আমরা যদি দেখি, আর্টিকেল থেকে যে প্রশ্নটা, এসেছে দিস ইজ ড্যাশ ওয়াসিস। আমরা আর্টিকেল সম্বন্ধে একটু আলোচনা করলে দেখা যায় যে আমরা পড়েছি যে ভাওয়েলের আগে ভাওয়েল থাকলে কি হয়, এম। যদি কোনো ওয়ার্ড উচ্চারণের সময় ভাওয়েলের মতো হয় তাহলে তার আগে পড়বে এন, আর যদি কনসোনেন্ট হয় কনসোনেন্ট হলে এ। তাহলে আমরা খেয়াল করি ওয়াইসিস শব্দটা কি দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এবং ও কিন্তু এখানে ওয়ানের মতো উচ্চারণ হয়নি, এখানে ও ভাওয়েল, দ্যাটস ওয়াই এখানে আমাদের অ্যান্সার হবে এন। দিস ইজ অ্যান ওয়াসিস। কেন এন হয়েছে, কেন? কারণ ভাওয়েল দিয়ে শুরু হয়ে গেছে। এইবার আমরা যদি এই শুধু ওয়াসিস, এক্সেপশনাল কিছু রুল থাকতে পারে, যেমন ওয়ানের আগে ভাওয়েল থাকা সত্ত্বেও এ হয়। আবার পরীক্ষার হলে এক্সেপশনাল রুলগুলোই মাঝে মাঝে এসে থাকে। আমরা যদি ভাওয়েল থাকা সত্ত্বেও ই হয়, সেটা যদি বলি ইউজফুল, ইউনিভার্সিটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাওয়েল থাকা সত্ত্বেও এ হয়েছে। এবার কনসোনেন্ট থাকা সত্ত্বেও মাঝে মাঝে এন হয়, যেমন আমরা যদি সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে যদি হয় এম এ, এই আমরা সাধারণত ধারণা করব যে এমটা কনসোনেন্ট, কেন কনসোনেন্ট আগে এম এর আগে কেন এন হলো? দিস ইজ অ্যান এক্সেপশনাল রুল। কারণ এম উচ্চারণ করতে আমাদের প্রথমে আসতেছে এম। আমরা যদি উচ্চারণ করি এম এ, তাহলে উচ্চারণের সময় যদি আমরা ভাওয়েল উচ্চারণ হয় তার পূর্বে বলবে এন, আর উচ্চারণের সময় যদি কনসোনেন্ট উচ্চারণ হয় তার পূর্বে বলবে এ। আর এক্সেপশনাল রুলগুলো হচ্ছে যদি ওয়ান ভাওয়েল থাকা সত্ত্বেও তার পূর্বে এ বসবে, ই বা ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এন না বসে এ বসে। দিস ইজ এক্সেপশনাল রুল। ইয়েস, নাও আমরা দ্বিতীয় নাম্বার রুলে চলে যাব। ইয়েস, এই প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, রাজু ড্যাশ হিয়ার ইয়েস্টারডে, দিস কোশ্চেন, এই প্রশ্নটা আমরা যদি দেখি, এই প্রশ্ন কোথা থেকে এসেছে? রাইট ফর্ম অফ ভার্ব। আমরা কিভাবে বুঝবো? যেমন আমরা রাইট ফর্ম ভার্বে আমরা দেখেছি যে এখানে কি আছে, ইয়েস্টারডে, অর্থাৎ সেন্টেন্সের ভিতর যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে, আমরা যদি বলি ইয়েস্টারডে
yesterday, the previous day, previous day, এই শব্দগুলো যদি আমরা পাই এগো হতে পারে, তাহলে আমরা এখানে কি হবে, সাবজেক্ট প্লাস B2, সাবজেক্ট প্লাস B2। আমরা যদি একটু খেয়াল করি, সাবজেক্ট প্লাস B2, তাহলে এইবার কি ইয়েস্টারডে, আমরা আগে প্রশ্ন মধ্যে খেয়াল করব, আমাদের একটা গান আছে, চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখার পরে আমরা সেন্টেন্সগুলোতে খেয়াল করব যে কি আছে বাক্যে। আমি দেখতেছি এখানে ইয়েস্টারডে আছে, যখনই আমরা ইয়েস্টারডে দেখব, ইয়েস্টারডে দেখার সাথে সাথে আমাদের মনে কল্পনা চলে, হ্যাঁ ইয়েস, এখানে একটা অতীত নির্দেশক শব্দ আছে, দ্যাটস ওয়াই আমাদের ভার্বের পাস্ট ফর্ম হবে। এইবার এখানে ভার্বের পাস্ট ফর্ম দেখি আমরা, কেম, ওয়াজ কেম, কাম, হ্যাড কাম, তাহলে কামের পাস্ট ফর্ম কি, আমরা জানি কেম, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে কেম। কেম কেন হলো, অতীত নির্দেশক শব্দ ইয়েস্টারডে আছে, বিদায় আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস B2। ইয়েস, কে কোথা থেকে আরো যারা দেখতেছেন, যারা এই লাইভটি শেয়ার করে দেন এবং কমেন্টে জানান। ক্লাসে আজকে অনেক একটা ফুটফুল ক্লাস হবে, শুধু এই ক্লাসে খাদ্য অধিদপ্তর নয়, বিভিন্ন জব সেক্টরের জন্য আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি আছে, যেমন গতকালই গেল 24শে এপ্রিল উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন, সেখানে বলছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। উইলিয়াম হ্যামলেটের একটা বিখ্যাত উক্তি। এটা কি, মানুষের একটা দ্বিধাদ্বন্দ্ব অবস্থা, আমি পড়বো কি পড়বো না, কাজ করব কি করব না, সফলতা পেতে চাই কি চাবো না, এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব অবস্থা, এটি হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। অনেকে হতাশ হয়ে যায়, কেন হতাশ হবেন আপনি? আমি 45তম BCS-এ মাত্র 2 দিন অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছিলাম, 2 দিন আগে, অর্থাৎ আমার বয়স শেষ হওয়ার 2 দিন আগে অ্যাপ্লাই করেছিলাম। আলহামদুলিল্লাহ 45 রিটেন দিয়েছি। এবং আপনারা যারা আছেন তারা কখনোই হতাশ হবেন না। ওই যে একটা ভাব সম্প্রসারণ উক্তি বলছেন, মেঘ দেখে কেউ গরিষ্ঠে বয়, আড়ালে তার সূর্য হাসে, হারাহাসির হারাহাসি অন্ধকারেই ফিরে আসে। তো কোনো ভয় নেই, মানুষ যা চায় তাকে পায়। সূরা নমলে যদি আমরা দেখি, মানুষ যা চায় তাকে পায়, তার উত্তরে আছে মানুষ তাই পায় যা সে চায়। এবার যদি আমরা পরের প্রশ্নটা চলে যাই, yes, Juan is very skilled, স্কিল, তাহলে আমরা আসবে কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে, স্কিল, স্কিলের পর কি হয়, স্কিল অ্যাট, দক্ষ, স্কিল অ্যাট দক্ষ, গুড অ্যাট দক্ষ, গুড অ্যাট দক্ষ, তাহলে আমরা কি পেলাম, স্কিল অ্যাট, গুড অ্যাট, ওয়েল অ্যাট। তাহলে আমরা যদি যখন পাবো দক্ষতা, জোয়ান ইজ ভেরি স্কিলড, কোথায়, স্কিল অ্যাট, ইংলিশ, কিসে দক্ষ, ইংরেজিতে দক্ষ। ইয়েস রাইট, অনেকে কমেন্ট দিয়েছে অ্যাট, থ্যাংক ইউ বিপ্লব, হাসি, মধু অ্যান্সার করেছেন অ্যাট, ধন্যবাদ। আরো যারা আছেন শেয়ার করেন এবং কমেন্ট করেন। আমরা তাহলে যদি প্রশ্ন আসে দক্ষতা ইংলিশ কি, স্কিল অ্যাট, গুড অ্যাট, ওয়েল অ্যাট, আমি কিন্তু অনেকটা সিনোনিম বলছি, শুধু আপনাদের যে স্কিল অ্যাটে আসবে সেটা না, আসতে পারে গুড অ্যাট, আসতে পারে ওয়েল অ্যাট। এইবার যদি প্রশ্ন আসে অদক্ষ, তাহলে কিন্তু ব্যাড অ্যাট, ব্যাড অ্যাট, ইয়েস। এইবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, তাহলে এখানে কি হবে, অ্যাট, স্কিল অ্যাট,
ইয়েস। এইবার আমরা প্রশ্ন এখানে আছে, মাই ব্রাদার ইউজ টু হেল্প মি এ লট বাট নাও হি gives me dash advice। এইবার দেখেন অ্যাডভাইস শব্দটা কি, আমরা যদি দেখি অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, এখানে ফিউ এবং লিটলের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার আইডিয়া নেন তাহলে আপনাদের এই প্রশ্নের অ্যান্সার শেষ। আমরা যখন ফিউ ব্যবহার করব আগে দেখব অ্যাডভাইস শব্দটা কি। মাই ব্রাদার ইউজ টু হেল্প মি এ লট, আমার ভাই আমাকে অনেক সাহায্য করতো। বাট নাও হি গিভস মি, সে আমাকে দেখ কিছু কি ড্যাশ, আগে আমাকে সাহায্য করতো। দেখেন ইউজ টু, যখন ইউজ টু বাক্যে ব্যবহার হবে অতীত নির্দেশক, অতীতকালে অভ্যস্ততা বোঝাতে। যেমন আই ইউজ টু প্লে, আমি খেলতাম। আই ইউজ টু প্লে, অনেক প্রশ্ন এসেছে কিন্তু ইউজ টু পরে কি হয়, ভার্ব ওয়ান। আবার যদি গেট প্লাস বি ভার্ব ইউজ টু, গেট এবং বি ভার্ব ইউজ টুর পরে যদি হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি। দেখেন আই ইউজ টু প্লে, আমি খেলতাম, যদি বলে আই গেট ইউজ টু, এইবার হবে প্লেইং। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখান থেকে অনেক প্রশ্ন আসছে। শুধু যে এই প্রশ্ন আসবে সেটা না, এখানে ইউজ টুর ব্যবহার আসতে পারে, এখানে আসতে পারে ফিউ লিটলের ব্যবহার, এখানে আসতে পারে অ্যাডভাইস শব্দটা কি। একটা কোশ্চেন থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। আমি বারবার ওই গানের কথাই বলি, চোখ যেমনের কথা বলে, আমার বাক্য আমাকে বলে দিবে যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের প্রশ্ন আসে ইউজ টু পরে কি হয়, ভার্ব ওয়ান। এরপর হতে পারে গেট প্লাস বি ভার্ব ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি। যদি বলি আই এম ইউজ টু প্লেইং, এইবার আমরা যে বলি যে আমি আগেও খেলতে অভ্যস্ত ছিলাম, এখনো অভ্যস্ত, অর্থাৎ যে কাজটা আপনি আগে করতেন এখনো করেন, সেই ক্ষেত্রে ইউজ টু ব্যবহার হয়। এইবার অনেকে অ্যান্সার করে দিয়েছেন এ ফিউ না লিটেল, অ্যান্সার করেছেন আদর্শিনী ওহি, থ্যাংক ইউ। নূরে ফাতেহা লিটেল, হ্যাঁ আমি সেই দিকে যাচ্ছি। আমরা একটু যদি চলে যাই এখানে, এবার আমরা একটু আলোচনা করব ফিউ। যখন ফিউ থাকবে বাক্যে তখন নাম্বার হবে প্লুরাল কাউন্টেবল, নাম্বার হবে প্লুরাল। আর এ ফিউ বলেন ফিউ বলেন, প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। এ ফিউ মানে অল্প সংখ্যক, আর ফিউ নাই বললেই চলে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার সামান্য বন্ধু আছে, খুব মানে অল্প কয়েকজন বন্ধু আছে, সামান্য না সরি, এ ফিউ অল্প কয়েকজন বন্ধু আছে। যখন এ ফিউ বলবে তখন অল্প বোঝাবে, আর যখন শুধু ফিউ বলবে তখন নেগেটিভ। আমরা এখানে প্রশ্ন করতে ফিউ এ ফিউ অল্প সংখ্যা, অল্প পজিটিভ, আর শুধু ফিউ যদি বলে তাহলে নেগেটিভ। তাহলে আমরা যখন দেখব ফিউ যখন বাক্যে ইউজ করব তাহলে নাম্বারটি হবে প্লুরাল। যদি বলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, পরীক্ষায় কতভাবে প্রশ্ন আসে ডিয়ার লার্নার্স। আমরা যদি একটু খেয়াল করি যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস যখন পরীক্ষা আসবে, এই বাক্যে ফিউ বসবে না লিটল বসবে, আমরা আগে দেখতে হবে নাম্বারটি কি, প্লুরাল আর আনকাউন্টেবল। যদি প্লুরাল থাকে তাহলে অবশ্যই আমাদের ফিউ ব্যবহার করতে হবে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস অর আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ওটা অর্থ অনুসারে হবে, কিন্তু ফিউ যখন বাক্যে ব্যবহার হবে তখন নাম্বারটি অবশ্যই প্লুরাল হবে। ডিয়ার লার্নার্স, ফিউ যখন, আবারও বলছি, ফিউ যখন বাক্যে ব্যবহার হবে তখন নাম্বার হবে প্লুরাল, যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আর লিটল যখন ব্যবহার হবে, আমরা যে লিটলের
ব্যাপারটা একটু খেয়াল করি। লিটল আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। যেমন আমরা যদি বলি লিটল যদি হয় আনকাউন্টেবল নাউন, অ্যাডভাইস উপদেশ, কাউন্টেবল আর আনকাউন্টেবল। অ্যাডভাইস কি, কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি আমরা গণনা করতে পারি? অবশ্যই পারি না। তাহলে সিনারি, আমরা যদি বলতে সিনারি, অ্যাডভাইস, ইনফরমেশন, এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো গণনা করা যায় না। দ্যাট মিনস এই নাউনগুলো, অ্যাডভাইস শব্দটা কি আনকাউন্টেবল নাউন। তা আনকাউন্টেবল নাউনের সাথে কি বসে? লিটল বসে। তাহলে অ্যান্সার হচ্ছে লিটল। একদম ব্যাখ্যা ক্লিয়ার করতে হবে। শুধু এই প্রশ্ন এইভাবে আসবে, এই একটা জায়গা থেকে কতটি প্রশ্ন আসতে পারে? ইউজ টুর ব্যবহার আসতে পারে, এখানে আসতে পারে যেখানে কি হবে ইউজ টু, ইউজ টু পরে ভার্ব কি হয়, ভার্ব ওয়ান হয়। এরপর প্রশ্ন আসতে পারে যে হি গিভস মি ড্যাশ অ্যাডভাইস, লিটল অ্যাডভাইস, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এইবার আমরা পরবর্তীতে যদি যাই, পরের প্রশ্নটা যে আমরা খেয়াল করি, ইয়েস, এখানে যে প্রশ্ন খেয়াল করি, দেয়ার আর ড্যাশ পিপুল হিয়ার, দেয়ার আর ড্যাশ পিপুল হিয়ার, yes, there are dash people here, some people here, much, a lot, many। আমরা যখন অনেক সংখ্যা বোঝাবো, এই সংখ্যার ক্ষেত্রে কি হয়? সংখ্যার ক্ষেত্রে কি হয় দেখেন, আমরা যদি অনেক মানুষ বোঝাই, অনেক মানুষ বোঝাতে সেই ক্ষেত্রে কি হয়? ম্যানি হয়। ম্যানি যখন ইউজ করব, দেখেন ম্যানি অনেক সংখ্যা, অনেক সংখ্যা বুঝাবে। দেয়ার আর মেনি পিপল হিয়ার, অনেক লোক। যখন সাম ব্যবহার করব তখন ইনডেফিনিট, কাউন্ট করা যাবে না। আমরা সাম পিপল যদি বলি তাহলে অল্প কিছু সংখ্যা, যেটা অনেক বোঝাবে না। কিন্তু দেয়ার আর ড্যাশ পিপল হিয়ার, এইখানে অনেক লোক সংখ্যা বুঝাইছে, দ্যাটস ওয়াই এখানে হবে দেয়ার আর মেনি পিপল হিয়ার। এখানে অনেক লোক, অনেক লোক যখন অনেক বুঝাবে, ব্যাপক সংখ্যা বুঝাবে, তখন হবে কি মেনি। ডিয়ার লার্নার্স, আপনাদের এই প্রশ্নগুলা অনেক জায়গায় প্রশ্ন এসেছে, খাদ্য পরিদর্শকে যে 11 সালে এসেছে, দেখেন মেনি, তাহলে মেনি কখন হয়? ব্যাপক সংখ্যা, অনেক সংখ্যা বুঝাতে মেনি ব্যবহার হয়। মাস কখন ব্যবহার হয়? আমরা আনকাউন্টেবল নাউন ক্ষেত্রে মাস হয়। এ লট, প্রচুর। এ লট কিন্তু কাউন্টেবল নাউন খুবই কম ব্যবহার হয়। এ লট অফ পিপুল হতে পারে মাঝে মাঝে, কিন্তু এখানে অনেক সংখ্যা বোঝাতে ব্যবহার হয়েছে কি মেনি। দেয়ার আর মেনি পিপুল। ইয়েস, অনেক অ্যান্সার করতে দেন। সাজেদা আক্তার মেনি, এমডি আওয়াল মেনি, থ্যাংক ইউ। রায়হান আহমেদ মেনি, থ্যাংক ইউ। এবার আমরা যে পরবর্তী প্রশ্নে চলে যাই, এখান তাহলে আমরা কি হবে? অ্যান্সার হবে মেনি। এবার লুইস 14 ওয়াজ বেনিভলেন্ট কিং, সে একজন হৃদয়বান রাজা ছিলেন, সদয়, বেনিভলেন্ট, দয়ালু। এইবার আমরা প্রশ্ন, এখানে দেখেন আর্টিকেল থেকে প্রশ্ন এসেছে। ডিয়ার লার্নার্স, আপনারা অ্যান্সার করেন তো দেখি, কেটা অ্যান্সার করতে পারেন কিনা। অনেক বলছেন সামও তো হয়। হ্যাঁ, সাম হবে যখন ব্যাপক সংখ্যা বোঝাবে না, অল্প সংখ্যক বুঝাবে, তখন সাম হয়। কিন্তু যদি অনেক লোক সংখ্যা বোঝায় তখন হবে ম্যানি। আমি আবার বলছি, ব্যাপক সংখ্যক, প্রচুর সংখ্যক লোক বোঝাতে ম্যানি হয়। সাম কিছু, অল্প সংখ্যক। হ্যাঁ, সামও আমি বলছি, সাম দ্বারা যখন হবে অল্প সংখ্যক তখন আইডেন্টিফাই করা যাবে না। ইউ ক্যান নট স্পেসিফাই দ্য নাম্বার। কিন্তু যখন ম্যানি ব্যবহার করেন, ইউ ক্যান কাউন্ট দ্য পিপল। ইয়েস, এই প্রশ্নটা দেখেন, লুইস দ্য 14 ওয়াজ ড্যাশ বেনিভলেন্ট কিং। প্রশ্নটা দেখেন, দেখি অনেকে কে অ্যান্সার করতেছেন। লুইস, অনেকে অ্যান্সার এ নাম্বার দিয়েছেন। কে? সাউদা আফিয়া, থ্যাংক ইউ। অনেকে অ্যান্সার করতেছেন, থ্যাংক ইউ। নিপা আক্তার,
ডি এবং এ বলছেন, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে সলিউশন কিভাবে কি অ্যান্সার হলো দেখেন। আমরা যখন অর্ডিনাল নাম্বার হয়, অর্ডিনাল নাম্বারগুলো কি, অর্ডিনাল নাম্বার, ইয়েস, অর্ডিনাল ক্রমবাচক সংখ্যা, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সেকেন্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7, 8, 9, 10। দেখেন ক্রমবাচক সংখ্যা কি, আমরা চিনব টিএইচ। এখানে কি থাকবে, টিএইচ থাকবে, টিএইচ দিয়ে থাকবে। ক্রমবাচক সংখ্যার পূর্বে দি বসে। ইয়েস, যারা অ্যান্সার করেছেন ধন্যবাদ। কোন বই থেকে, অনেক প্রশ্ন করেছে কোন বই থেকে, আমাদের লার্নিং স্কুলের পক্ষ থেকে ইংরেজি বই, সেই ইংরেজি বইয়ের পক্ষ থেকে এটা প্রশ্ন সমাধান করা হচ্ছে। দেখেন তাহলে আমরা অর্ডিনাল নাম্বারের পূর্বে কি বসে, দি বসে। অর্ডিনাল নাম্বার চিনব কিভাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটা আমরা নর্মালি ইউজ করি, কিন্তু এরপরে সবগুলোতে আমরা টিএইচ ব্যবহার পাবো। যখনই কোনো সংখ্যার সাথে টিএইচ থাকবো সেটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, আর অর্ডিনাল নাম্বার হলেই তার পূর্বে বসে দি। এইবার ব্যানি বলেন, খেয়াল করেন, ব্যানি বলেন কনসোনেন্টে শুরু হয়েছে, তাহলে তার পূর্বে এ। ডিয়ার লার্নার্স, এখানে আমরা একটা বিষয় জানলাম যে অর্ডিনাল নাম্বারের পূর্বে দি বসে এবং কনসোনেন্টের পূর্বে এ বসে, আমি আগেই বলেছি। তাহলে আমাদের অ্যান্সার হবে এ। যারা অ্যান্সার করেছেন ধন্যবাদ, এবং আমাদের এই ক্লাসের সাথে আরো জড়িয়ে থাকেন এবং শেয়ার করে দেন, সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেন। আজকে আমি বলবো কালকে বিশেষ পরীক্ষা শুধু নয়, যে কোনো পরীক্ষায় আপনাদের এই ধরনের প্রশ্ন আসবে, এবং বিগত সালে যে প্রশ্নগুলো আসছে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, এই প্রশ্নগুলাই ঘুরিয়ে বেছে এই প্রশ্ন এসে থাকে। ডিয়ার লার্নার্স, আই হোপ ইউ আর অল বি ভেরি মাচ অপটিমিস্টিক। আশাবাদী হবেন, আশাবাদী হবেন, কখনোই হতাশ হবেন না। হতাশবাদী আল্লাহ ভালোবাসেন না। তা আশাবাদী হতে হবে আমাদের। পরবর্তীতে আমরা চলে যাই নাম্বার 7। ইয়েস, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড ডাইস? এইবার ডাইস শব্দটা কি? আমরা যে ডাইস শব্দটা দেখি, ডাইস আমরা ওই যে পাশা খেলা বুঝি, পাশা, ছক্কা, এই ডাইস। তাহলে হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডাইস হবে কি? অ্যান্সার হবে ডাই। অ্যান্সার হবে ডাই। এবার এখানে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, এই বিগত সালে প্রশ্ন আসছে যে সিঙ্গুলার ফর্ম সাধারণত একদম ইজি সিঙ্গুলার থেকে প্লুরাল হয় না, এগুলো প্রশ্ন সহজে দেয় না। কিন্তু আমাদের এক্সেপশনাল কিছু নাম্বার আছে, যেমন সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল। যেমন আমি যদি বলি আপনাদের, আমি যদি বলি দেখেন কোন শব্দের শেষে আম থাকে, আম হয়ে যায় এ, অন হয়ে যায় এ। আমি সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল। বিগত সালে অনেক প্রশ্ন আসে এই অধ্যায় থেকে। আজ থাকলে হয়ে যায় আজ থেকে আই। কেমনে প্রশ্ন আসে? শুধু যে এই প্রশ্নটা আসবে সেটা না, আমরা পড়তেছি নাম্বার সিঙ্গুলার থেকে প্লুরাল, তো এই সিঙ্গুলার থেকে প্লুরাল কত ধরনের প্রশ্ন আসতে পারে আমরা খেয়াল করি। আমরা যে বলি ডেটাম, দেখেন আম, আমরা তিনটা মুখস্থ করে ফেলি। আম থাকলে এ, অন থাকলে এ, আজ থাকলে আই। আম এ, অন এ, আজ আই। তিনটা যদি পড়ি, এই তিনটা প্রশ্ন থেকে বিগত সালে অনেক অনেক প্রশ্ন এসেছে। আপনারা একটু খেয়াল করেন, আমরা যে বলি আম, ডেটাম থেকে কি হবে? এই যে আম আছে, আম, তাহলে ডেটাম, আম থেকে হয়ে যায় এ, দ্যাট মিনস ডাটা। এই ডেটা যেটা বলি ডেটা, এই আম হয়ে যে এ। আবার যদি ক্রাইটেরিয়ন, দেখেন এই দুইটা প্রশ্ন অনেক সময় আসে, ক্রাইটেরিয়ন, ফেনোমেনন, এই শব্দটা, এই দুইটা প্রশ্ন অনেকবার আসে, আপনারা মুখস্থ করে ফেলবেন এই দুইটা শব্দ, ক্রাইটেরিয়ন, ফেনোমেনন, নট ক্রাইটেরিয়াম, ক্রাইটেরিয়ন, ফেনোমেনন। আমরা যে বলি যে ডেটাম থেকে ডেটা, আম এ, এবার ক্রাইটেরিয়ান অন আছে, তাহলে কি হবে? ক্রাইটেরিয়া, কি হবে? এ। ফেনোমেনন থেকে হবে ফেনোমেনা, এই অনের পরিবর্তে হবে এ, ফেনোমেনা। আবার আজ, আমরা যে বলি
রেডিয়াস, দেখেন বিগত সালে প্রশ্ন আসছে রেডিয়াস, রেডিয়াস থেকে কি হবে, আস থাকলে কি হয়ে যায়, আই, কি হয়ে যাবে, রেডি। এই আই তো আগেরই আছে, আর আসের পরিবর্তে আই। যেমন ফোকাস, ফোকাস কি আছে, ইউএস, ফোকাসটা কি হয়ে যাবে, ফোসিং। ইয়েস, ওবাম থেকে ওবা, অনেকে বলছে কে, হাসিব আমলা, ওবাম থেকে ওবা, অনেক প্রশ্ন আসছে। আপনারা যদি এই তিনটা থেকে, আমি আজকে জাস্ট প্রশ্ন আলোচনা করছি, পরবর্তীতে যখন আমাদের ক্লাস হবে মানে সিঙ্গেল টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আমি আশা করি ইংলিশের টপিকে আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এইবার আমরা যদি এটা শেষ করি, দেখেন এই তিনটা প্রশ্ন থেকে আমাদের বিগত অনেক প্রশ্ন এসেছে। তাহলে আমরা কি বললাম, আম থাকলে এ, যদি পরীক্ষা থাকে ডেটাম শব্দটা সিঙ্গুলার অর প্লুরাল, তাহলে আমরা বলছি আম থাকলে এ, তাহলে আম থাকলে সিঙ্গুলার, অন থাকলে সিঙ্গুলার, আজ থাকলে সিঙ্গুলার। এগুলো যদি 2-3 বার বাসায় একটু পড়েন, একটা পড়া বারবার রিভিশন দিতে দিতেই আপনি মুখস্থ হয়ে যাবে এবং অটোমেটিক আপনার মনে এসে পড়বে। আমরা যেমন যেমন কোনো কোরআনে সূরা ফাতিহা পড়েছি, বারবার পড়তে 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 আমাদের আর কোনো ভুল হয় না। কেন ভুল হয় না, কারণ বারবার রিভিশনের কারণে। একটা পড়া যদি আপনারা বারবার রিভিশন দেন, ইনশাআল্লাহ জব মার্কেটে আপনাদের কোনো কেউ ঠেকাতে পারবে না। পরিশ্রম করেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। এবার আমরা যদি এবার yes, what is the past participle of the verb come? একদম ইজি প্রশ্ন। কাম, এটা তো আপনারা পারবেন, বলেন অ্যানসার কি হবে, কাম। কাম কি হবে, আপনি অ্যানসার করেন দেখি কে কে অ্যানসার করতে পারেন। বলছে যে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব কাম, কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, দেখেন কত হবে, অ্যানসার করেন অনেকে। দেখেন কাম, তাহলে কাম হবে কি, আমরা আগে বলেছি একদম ইজি, আমি বলবো না এটা কঠিন প্রশ্ন, আপনারা পারবেন। কাম কেইম কাম, কাম কেইম কাম। এইবার আমাদের একটা প্রশ্ন, বিগত সালের প্রশ্ন যদি আমরা দেখি, ফ্লাই, ফ্লাই, ফ্লু, ফ্লোন, এই প্রশ্নটা এসেছে। আমরা পরবর্তীতে একটু দেখব কাম কেইম কাম, ফ্লাই, ফ্লু, ফ্লোন। এই যে 3 নাম্বার ফর্ম, এটা হচ্ছে B1 প্রেজেন্ট ফর্ম, B2 পাস্ট ফর্ম এবং B3 পাস্ট পার্টিসিপল ফর্ম। ইয়েস, অনেক অ্যান্সার দিয়েছেন, রিনা খাতুন কাম, হাসি মধু কাম, থ্যাংক ইউ। বি, অনেক অ্যান্সার দিয়েছেন বি, থ্যাংক ইউ। তাহলে অ্যান্সার হবে বি। ডিয়ার লার্নার্স, আজকে আপনাদের পারফরমেন্স এবং আপনাদের অংশগ্রহণ থেকে খুবই ভালো লাগছে। আপনারা আমার সাথে ক্লাসে অ্যাক্টিভ থাকেন এবং এই ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দেন। আজকে আপনাদের শেয়ারের মাধ্যমেই আজকে নিজেও জানেন এবং অপরকে জানতে সহযোগিতা করেন। এবং লার্নিং স্কুলের পক্ষ থেকে আমাদের এই ক্লাস চলবে, টপিক অনুযায়ী যখন ক্লাস হবে তখন আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো সমস্যা, ইংরেজি ভীতি দূর হবে ইনশাআল্লাহ। এবার আমরা যে পরবর্তী যাই, ইয়েস, নো ম্যান ক্যান ড্যাশ অ্যালন। প্রশ্ন আছে কোনো মানুষ কি করতে পারে না, একা থাকতে পারে না। তাহলে আমরা দেখি কি থেকে প্রশ্ন এসেছে, এখানে মডাল অক্সিলারি। আমরা মডাল অক্সিলারি ভার্ব, মডাল থেকে বেরোচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি, তাহলে মডাল ভার্ব থেকে প্রশ্ন এসেছে। আমরা যে প্রশ্ন করি এখানে মডাল ভার্ব, ইয়েস, মডালের পরে কি হবে, তাহলে মডালের পরে ভার্বের বেস ফর্ম। এইবার আমাদের বিগত অনেক প্রশ্ন থেকে আসছে যে আমরা যদি দেখি এই আমাদের বিগত বাংলাদেশের রাইটাররা 3টা ফর্মের কথা বলে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু আপনাদের বিদেশি রাইটারের বই পড়ি, সেখানে দেখব একটা ফর্ম আছে বিবি, ভার্বের বেস ফর্ম। যেমন আমরা যে বলি, আমরা যদি একটু খেয়াল করি, কাম এবং কামস দুটাই কিন্তু প্রেজেন্ট ফর্ম। এখন আমাদের যদি কেউ প্রশ্ন করে, স্যার এখানে মডাল ভার্বের পরে তো ভার্ব 1 হয়, তাহলে ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম তো লিভও হয় লিভসও হয়, তাহলে আমি এটা কোনটা ইউজ করব,
এই যে আমাদের ছোটকাল থেকে একটা ভুল ধারণা আমাদের, তাহলে মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নয়, হবে ভার্বের বেস ফর্ম। বেস মানে আত্মা, কোথা থেকে এসেছে? ভার্ব। এই কাম এবং কামস এর আত্মাকে কাম। আমরা যে বলি বিবার, আমরা যে বলি এম ইজ আর। ডিয়ার লার্নার্স, বলেন তো এখানে ভার্বের বেস ফর্ম কি? হ্যাভ হ্যাজ। বলেন তো ভার্বের বেস ফর্ম কি? দেখি অনেকে বলেন ও উত্তর দেন। আমরা ভার্বের বেস ফর্ম নিয়ে আলোচনা করছি। ইয়েস, একই টপিক নিয়ে, এই টপিকটা এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এই টপিক একটা ভার্ব আছে, ইনভার্সন অফ ভার্ব। আমরা যখন পড়ব ইনভার্সন অফ ভার্ব, তখন এই টপিকগুলো বিভিন্ন আলোচনা আছে যে ভার্বের বেস ফর্ম কখন হয়। এখন এমিজারের বেস ফর্ম কি বলেন তো, কে বলতে পারেন? বি। ইয়েস, কে বলছেন? হাসি মধু, বি। থ্যাংক ইউ। এরপর হ্যাভ হ্যাজ এর বেস ফর্ম হ্যাভ। হ্যাভ হ্যাজ এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ। আমি অনেক সময় মজা করে বলি যে বেস ফর্ম কে? ডিয়ার লার্নার্স, আমি একটু মজার বলবো, আপনারা ডোন্ট মাইন্ড। এখানে দেখবেন যে মেল, ফিমেল, এই মেল ফিমেল শব্দটা আমরা যে বলি এর বেস কে? আমরা যে বলি আমরা মেল যদি কাটা দেই তাহলে ফি কোনো মিনিং নেই। তাহলে উই আর দ্য বেস, মেল। পৃথিবীতে কে আসছে আগে? আদম, হাওয়া? না আদম না হাওয়া? আদম আলাইহিস সালাম আসছে। তাহলে ফিমেল, মেল, বেস ফর্ম। এই ভার্ব এখানে আসবে। অ্যামিজার কোথা থেকে উৎপন্ন হয়েছে? বি ভার্ব থেকে উৎপন্ন হয়েছে। হ্যাভ হ্যাজ কোথা থেকে উৎপন্ন হয়েছে? হ্যাভ থেকে উৎপন্ন হয়েছে। কাম এবং কামস কোথা থেকে উৎপন্ন হয়েছে? কাম থেকে উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এক কথায় বলবো যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না? দেখুন সাউন্ড একটু বলেন তো, কারো সাউন্ডের সমস্যা হচ্ছে কিনা? সাউন্ড ক্লিয়ার? যদি সাউন্ডের সমস্যা একটু বলবেন। এইবার আমরা এখান থেকে আমরা অ্যান্সার হবে কি? ইয়েস, এ। আমরা সেখান থেকে যদি শেষ করি, আমরা যদি চলে যাই পরবর্তী প্রশ্নে, হুইচ ওয়ান ইজ ফলোইং ইজ এক্সাম্পল অফ ভার্বাল নাউন। অনেক প্রশ্ন এসেছে, এইখানে আমরা দেখব ভার্বাল নাউন কি। ইয়েস, থ্যাংক ইউ। কে বলছে? তাহমিনা, ফেরদৌসি, মিতু। সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। এইবার আমরা এখানে বলবো, আমি প্রথম দিয়ে গেছিলাম জেরান্ট এবং ভার্বাল নাউন। আমরা যে একটু খেয়াল করি তাহলে কি দেখবো? প্রথমে জেরান্ট। ইয়েস, জেরান্ট। জেরান্ট শব্দটা কি? ভার্ব প্লাস আইএনজি ফর্ম। জেরান্ট ভার্ব প্লাস আইএনজি ফর্ম। আমি গত ক্লাসে বলছিলাম ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের উপর অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর ট্রানজিটিভ ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব? হোয়াট দ্বারা প্রশ্ন করব। একদম প্রশ্ন ক্লিয়ার থাকবেন। গত ক্লাসে কি পড়েছি? অনেকে ক্লাসে বি কেয়ারফুল, আমি ক্লাসে যা পড়াই আপনারা যদি একটু মনোযোগ দেন ইনশাআল্লাহ ইংলিশে কোনো সমস্যা থাকবে না। দেখেন, জেরান্ট ভার্ব প্লাস আইএনজি কিসের কাজ করবে? পরীক্ষা আসে ভার্ব এবং নাউনের কাজ করবে। নাউনের কাজ করবে। কিসের কাজ? ভার্ব এবং নাউন। তো জেরান্ট, আমরা যে জেরান্ট কি, তাহলে আমরা যে বলি ভার্ব প্লাস আইএনজি ফর্মকে জেরান্ট বলে। তাহলে জেরান্ট কি? জেরান্ট ভার্বের সাবজেক্ট হিসেবে হতে পারে, অবজেক্ট হিসেবে হতে পারে। কোন ভার্বের ক্ষেত্রে জেরান্ট হয়? ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হয়। যেমন আমরা বলি আই লাইক ওয়াকিং। আই লাইক ওয়াকিং, এই যে ভার্ব আই লাইক ওয়াকিং, আমি যে বলি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এক্সারসাইজ, ইয়েস। তাহলে দেখেন আই লাইক, প্রশ্ন আসতে পারে এটা জেরান্ট না পার্টিসিপল? প্রশ্ন আসতে পারে। পার্টিসিপল সাধারণত অ্যাডজেটিভ, মূলত পার্টিসিপল অ্যাডজেটিভ। আর পার্টিসিপল নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে এবং কেমন দ্বারা শব্দ বোঝাবে। ইয়েস, আমি যে আই লাইক, আমি পছন্দ করি কি, আমরা যখন জেরান্ট বের করব তখন ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? কি দিয়ে প্রশ্ন করব? প্রশ্ন করব। দেখেন আই লাইক হোয়াট, হোয়াট আই লাইক,
আই লাইক, আমি কি পছন্দ করি, প্রশ্ন আসছে আমি কি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি, আমি পছন্দ করি কি ওয়াকিং। এবার দেখেন ওয়াকিং শব্দটা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, আমরা আগেই পড়ছি ট্রানজিটিভ ভার্বকে দুই ভাগে ভাগ। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে ভার্বের উপর অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। লাস্ট ক্লাস আমি খুব সুন্দর করে আপনাদের বুঝিয়েছি। ডিরেক্ট অবজেক্টটা কি, বস্তুবাচক, অর্থাৎ কোনো ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর জেরান্ড যখন পাবো তখন ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, আই লাইক ওয়াকিং, আমি হাঁটি পছন্দ করি, কি পছন্দ করি, ওয়াকিং, হাঁটা পছন্দ করি। ডিয়ার লার্নার্স, এইবার আমরা যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, দেখেন আমি যদি বলি ওয়াকিং শব্দটা কি, জেরান্ড। এইবার জেরান্ড শব্দ শেষ হয়ে হলো, এইবার আমরা ভার্বাল নাউনটা একটু আলোচনা করি। ভার্বাল নাউনটা কি, আমি যদি বলি জেরান্ড, আই হোপ জেরান্ড সম্বন্ধে কারো কোনো সমস্যা আছে? স্যার বলছে একটু নিচ্ছি না মানে, ওকে, থ্যাংক ইউ। ইয়েস, এখানে বলছে রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, দ্য রাইটিং অফ গুড লেটার ইজ ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রাইট এ লেটার। এই প্রশ্নটা দেখেন কিভাবে আসছে। আমি যে বলি এখানে প্রশ্ন দেখেন, দি এবং অপের মাঝে ভার্ব প্লাস আইএনজি, এটাই হচ্ছে ভার্বাল নাউন। একদম ইজি প্রশ্ন, একদম সহজভাবে বলতেছি। দি এবং অপের মাঝে ভার্ব প্লাস আইএনজি ফর্মকে ভার্বাল নাউন বলে। ডিয়ার লার্নার্স, দি এবং অপের মাঝে ভার্ব প্লাস আইএনজি ফর্মকে কি বলে, ভার্বাল নাউন বলে। এইবার বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ ভার্বাল নাউন। আপনি বলে দেন কি হবে অ্যান্সার। অনেকে অ্যান্সার করতেছেন জেরান ভার্ব প্লাস আইএনজি, ইয়েস জেরান ভার্ব প্লাস আইএনজি, ভার্ব বি আর বি ভার্ব প্লাস আইএনজি, এই ওকে। দেখেন ভার্বাল নাউন কি, দি এবং অপের মাঝে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, ইয়েস। তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি, দি এবং অপের মাঝে ভার্ব প্লাস আইএনজি ফর্মকে কি বলে, ভার্বাল নাউন বলে। তাহলে অ্যান্সার হচ্ছে কি, দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, দি এবং অপের মাঝে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, দিস ইজ কল্ড ভার্বাল নাউন। ভার্বাল নাউনের সমস্যা, আর কোন সমস্যা আছে আপনাদের? আশা করি কোনো সমস্যা নাই। দি এবং অপের মাঝে ভার্ব প্লাস আইএনজি ফর্মকে ভার্বাল নাউন বলে। আই হোপ ইউ আর ক্লিয়ার। নাও নেক্সট, এবার প্রশ্ন অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ প্রশ্নটা কি, অ্যাডজেক্টিভকে কি বলা হয়? আমরা জানি অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? কোয়ালিফায়ার আর মডিফায়ার দুটাই হতে পারে, মডিফায়ার দুটাই কিন্তু হতে পারে। কি হতে পারে? অ্যাডজেক্টিভ। খেয়াল করেন তাহলে অ্যাডজেক্টিভ, an adjective is a dash, adjective is a modifying word or qualifying word. Yes, অনেক মডিফাইং বি দিয়েছেন। মাকনুন আক্তার উনি বলছে কোন বই থেকে পড়ান? আমাদের লার্নিং স্কুলের জব ইংলিশ বই থেকে আমরা পড়াচ্ছি আজকে। ইয়েস, অনেকে দিচ্ছেন সি, ইয়েস সি অনেকে দিচ্ছেন। হ্যাঁ, যদি একটা প্রশ্ন আসে, এটা দুই ধরনের প্রশ্ন আসছে, অনেকে প্রশ্ন আমরা সিও দিতে পারি, বি, দুইটাই হতে পারে। মডিফাইং ওয়ার্ড, হ্যাঁ অনেকে বলবেন অ্যাডভার্ব মডিফায়ার ওয়ার্ড, অ্যাডভার্ব মডিফাইড ওয়ার্ড, ইয়েস হতে পারে। কিন্তু মডিফায়ার, কোয়ালিফায়ার এবং মডিফায়ার দুইটাই অ্যান্সার, দুটোই হতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ মূলত যদি মডিফায়ার না থাকে তাহলে কোয়ালিফায়ার দিবেন, আর যদি দুইটা থাকে, দুইটা অ্যান্সার যদি থাকে অপশনে তাহলে দুইটা দিবেন, না হলে আপনি কোয়ালিফায়ার দিবেন। ডিয়ার লার্নার্স, আমি আবার বলছি, যদি পরীক্ষার হলে কোয়ালিফায়ার না থাকে, শুধু মডিফায়ার থাকে, মডিফায়ার অ্যান্সার করবেন। যদি পরীক্ষায় কোয়ালিফায়ার এবং মডিফায়ার এবং অ্যান্সারে যদি থাকে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি দিবেন। যদি প্রশ্নে দুইটাই থাকে তাহলে আপনারা কোয়ালিফাইং ওয়ার্ড দিবেন। ক্লিয়ার? ইয়েস, মডিফাইং অ্যাডভার্ব, ইয়েস হতে পারে। আমি দুইটা ধরনের প্রশ্ন বলছি এখানে, আমি আবারও আপনাদের ক্লিয়ার করে দিই। যদি অ্যাডজেক্টিভ শুধু এখানে কোয়ালিফাইং না থাকে তাহলে মডিফাইং ওয়ার্ড,
যদি মডিফাইং না থাকে কোয়ালিফাইং ওয়ার্ড, যদি দুটাই থাকে তাহলে কোয়ালিফাইং ওয়ার্ড, আর যদি দুইটা অ্যান্সার বি প্লাস সি থাকে তাহলে বি প্লাস সি। কারো কোনো সমস্যা আছে? মডিফাইং অ্যাডভার্ব, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, ইয়েস হাসিমধু, হ্যাঁ ইয়েস রাইট। কিন্তু আমি আপনাদের বলছি যে দুই ধরনের প্রশ্ন যদি থাকে, একটা থাকলে এখানে যদি একটা প্রশ্ন থাকে, আমি যদি বলি ইয়েস, আমি যদি আপনাদের আইডিয়া ক্লিয়ার করে দিই, শুধু অ্যান্সার হবে কোয়ালিফাইং ওয়ার্ড বি। আবার যদি দুইটা থাকে তাহলে বি প্লাস সি, যদি প্রশ্ন থাকে তাহলে বি প্লাস সি, আর যদি না থাকে কোয়ালিফাইং না থাকে মডিফাইং ওয়ার্ড। ইয়েস, বিভিন্ন ধরনের প্রশ্ন অ্যান্সার আসতে পারে, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এবার পরবর্তী প্রশ্ন আমরা, দ্য সান ইজ ভেরি ইজিয়ার। আমরা এই প্রশ্নটা দেখেন ডিগ্রি থেকে প্রশ্ন আসছে। ডিগ্রি আমরা পড়েছি যে D1, D2, D3। আমরা একটু প্রশ্ন খেয়াল করব। D1 মানে পজিটিভ, ডিগ্রির 1 নাম্বার ফর্ম D1, ডিগ্রির 2 নাম্বার কম্পারেটিভ, আর 3 নাম্বার হচ্ছে সুপারলেটিভ। তিনটা ধরনের ডিগ্রির 3টা ফর্ম আছে। ডিগ্রির 3টা ফর্ম আছে, একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে পজিটিভকে আমরা D1 দ্বারা প্রকাশ করব, কম্পারেটিভকে D2 দ্বারা প্রকাশ করব, এবং সুপারলেটিভকে D3 দ্বারা প্রকাশ করব। ইয়েস, ইয়া। আমরা এখানে একটা প্রশ্ন, আমি একদম একটা ইজি একটা টেকনিক বলে দিব যে কম্পারেটিভ ডিগ্রি থাকলে আমরা কিভাবে চিনবো কম্পারেটিভ কি থাকবে। দেখেন, কম্পারেটিভ থাকে ER, সুপারলেটিভ থাকে EST, থাকে মোর, থাকে মোস্ট। এইটাই একদম বেসিক। আমি আবার বলছি, একদম বেসিক যখন আলোচনা করব, আপনাদের প্রত্যেকটা টপিক অত্যন্ত সুন্দর করে পড়াবো ইনশাআল্লাহ, এবং এই টপিক থেকে আপনারা উপকৃত হবেন। আজকে শুধু বিগত সালের প্রশ্নগুলো আমরা আলোচনা করছি। দেখেন এখানে কম্পারেটিভ ডিগ্রি, আমরা কম্পারেটিভ ডিগ্রি কিভাবে হলো, তাহলে ER দেখে আমরা বুঝবো কম্পারেটিভ। এবার কম্পারেটিভ ডিগ্রি কিভাবে প্রশ্ন আসে দেখেন, আমরা যে একটু প্রশ্ন করি এখানে, ইয়েস একটু যে প্রশ্ন করি যে D2 থাকলে মাস প্লাস D2 থাকতে পারে নাও। বাক্যে যদি নাও থাকে তাহলে স্যার, তাহলে কি হবে? আই ফিল বেটার নাও। আচ্ছা, টুডে থাকতে পারে। এই 3টা ওয়ার্ড যদি থাকে, দেখেন এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন। আমরা যদি নাও থাকে, টুডে থাকে, তাহলে আমরা করবো কি মাস প্লাস D2। যদি বলি নাও দিয়ে আই ফিল বেটার নাও, আই ফিল, দেখেন আই ফিল বেটার, গুড বেটার বেস্ট। আবার গুড আর গুডেস্ট বলেন না, গুড বেটার বেস্ট। ইয়েস, দেখেন ফিল বেটার কি আছে ER। এবার আই ফিল বেটার নাও, পরীক্ষার হলে দেওয়া থাকবে একে আই ফিল বেটার, এটা কোন ডিগ্রি হয়? এই নাও থাকলে, টুডে থাকলেও কোন ডিগ্রি হয়? এই যে দেখেন D2 কম্পারেটিভ ডিগ্রি হয়, আই ফিল বেটার টুডে। ওই যে একটা গান শুনছেন, কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো, একটা গান শুনছেন। এই গানের মধ্যে দেখেন মানে আই ফিল বেটার নাও, আমি আজকে ভালো অনুভব করছি। এইবার দেখেন যে কি আছে, বেটার যদি হয় তাহলে বেটার, আমরা নাও যদি হয় তাহলে সেই বাক্যে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি হবে। তাহলে নাও তার কম্পারেটিভ কিভাবে বুঝবো? এই যে আই ফিল বেটার, পরীক্ষা আসবে আই ফিল গুড নাও, আই ফিল গুড নাও, এখানে গুড থাকতে পারে পরীক্ষায়, আই ফিল গুড অর বেটার আপনারা বলবেন। তাই ফিল যখন দেখবেন নাও আছে, নাও কম্পারেটিভ ডিগ্রি হয়, তাহলে নাও যুক্ত বাক্যে কম্পারেটিভ ডিগ্রি বেটার হয়ে যাবে, নট গুড। ইয়েস, এইবার প্রশ্ন আসতে পারে টুডে। আমি যদি বলি আই ফিল বেটার টুডে, এখানে যদি টুডেও থাকতে পারে, দেখেন আপনারা, আমি যদি এখানে টুডে যদি দিই, টুডে আই ফিল বেটার নাও অর টুডে, যদি পরীক্ষা হলে নাও এবং টুডে দেখেন তাহলে অবশ্যই সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। কম্পারেটিভ ডিগ্রি কিভাবে গঠন হয়? ER দিয়ে যুক্ত হতে পারে, মোর দিয়ে যুক্ত হতে পারে। মোর কখন হয় আমি আবার বলছি, একটু আইডিয়া দিতে। মোর হচ্ছে এক সিলেবলে অধিক যদি শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে মোর হয়। যেমন আমরা যদি বিউটিফুল, আমি যদি তার কম্পারেটিভ করি তাহলে বিউটিফুলের ই হবে মোর বিউটিফুল, সুপারলেটিভ মোস্ট বিউটিফুল। ডিয়ার লার্নার্স, আমি আবারও বলছি কম্পারেটিভ ডিগ্রি পূর্বে মাস হয়, মাস প্লাস D2, মাস প্লাস D2। দেখেন D2 ডিগ্রি 2 নাম্বার ফর্ম, তার আগে অবশ্যই মাস হবে, তাহলে অ্যান্সার কি হবে? মাস। ইয়েস,
কত পেজ আমরা এখানেই করা আছে। পরবর্তীতে আপনার বইয়ে আমাদের লার্নিং স্কুলের যে তন্ময় ভাইয়ের কাছে বলবেন, বই আপনারা বইয়ের মধ্যে পেয়ে যাবেন বিস্তারিত। নাও না থাকলে তো বেটারটা কম্পারেটিভ, ইয়েস, নাও থাকলে বেটারটা কম্পারেটিভ, ইয়েস। এখানে নাও যদি থাকে তাহলে আই ফিল বেটার, নাও থাকলে বেটার হবে, টুডে থাকলে বেটার হবে। গুড, পজিটিভ, বেটার, কম্পারেটিভ, ইয়েস, থ্যাংক ইউ রায়হান আহমেদ, থ্যাংক ইউ। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। হোয়ার ইজ দ্য পোস্ট অফিস? এবার দেখেন আমরা কেবলই পড়ছি ডিগ্রি, আমরা দি দেখেন সুপারলেটিভ ডিগ্রি কি হয়, দির পরে D3 হয়, কি হয়, দির পরে D3 হয়। ওয়ান অফ দি, দেখেন ওয়ান অফ দির পরে D3 হয়। এইবার এখানে নাম্বার হয় সিঙ্গুলার, আমি একটা দিয়ে দুইটা প্রশ্ন করে শেষ করে দেব। দেখেন নাম্বার হয় সিঙ্গুলার আর এখানে হবে নাম্বার হবে প্লুরাল, একটু খেয়াল করবেন। এখানে দেখেন ওয়ান অফ দি, ইয়েস। অনেকে বলছেন কি মোস্ট নিয়ারার, না, কত পেজ মারি একটা নিয়ারেস্ট, ইয়েস, নিয়ারেস্ট অনেক অ্যান্সার দিচ্ছেন, থ্যাংক ইউ। কে বলছেন? রায়হান আহমেদ নিয়ারেস্ট, আরো অনেকে অ্যান্সার দিচ্ছেন, লাকি এ নাম্বার অ্যান্সার দিয়েছেন, ইয়েস। এইখান থেকে আমাদের দুই ধরনের প্রশ্ন আসে, থ্যাংক ইউ। হোয়াট ইজ দ্য পোস্ট অফিস, দির পরে আমরা D3 হবে, D3 মানে ডিগ্রি 3 নাম্বার ফর্ম, তাহলে নিয়ারের এক সিলেবল, নেয়ার থেকে কি হবে, নেয়ার আর নিয়ারেস্ট, তাহলে দির পরে D3 হয়। ওকে, এখন দেখেন প্রশ্ন কত ধরনের, এক হচ্ছে দির পরে D3 নাম্বার সিঙ্গুলার। আমি যে বলি হি ইজ দ্য, দেখেন হি ইজ দ্য বেস্ট বয়, একটা ক্লিয়ার করেন তাহলে ডিগ্রি ক্লিয়ার। হি ইজ দ্য বেস্ট বয়, দির পরে D3 হয়, এবার নাম্বারটা হবে সিঙ্গুলার, দেখেন নাম্বার বয়। এবার যদি ওয়ান অফ দি থাকে, ওয়ান অফ দি, হি ইজ ওয়ান অফ দা বেস্ট। এবার বয়েস, খেয়াল করেন আমরা যখনই দেখব যে সেন্টেন্সে বয়েস নাম্বার আছে প্লুরাল, তাহলে ওয়ান অফ দি হবে, ওয়ান অফ দি। আর যদি থেকে বয় নাম্বার সিঙ্গুলার, তাহলে কি হবে, দি। তাহলে কখন দি, কখন ওয়ান অফ দি। আমি আবারও ক্লিয়ার করে বলছি, ডিয়ার লার্নার্স, একটু ক্লিয়ার হন যে দি যখন একটা সেন্টেন্সে ব্যবহার হবে তখন নাম্বার হবে সিঙ্গুলার। এখান থেকে বয় সিঙ্গুলার হওয়ার কারণে যদি পরীক্ষায় শূন্যস্থান হিসেবে এখানে ব্যবহার হয় কি হবে, দি। দেখেন একই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, যে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে, দি বসে, আবার সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে, ওয়ান অফ দি বসে। এইবার কখন ওয়ান অফ দি হবে, যখন নাম্বারটি প্লুরাল থাকবে, বয়েস, তাহলে এখানে ওয়ান অফ দি হবে। আর যদি নাম্বার সিঙ্গুলার থাকে তাহলে হবে দি। ক্লিয়ার? কখন দি এবং ওয়ান অফ দি, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা? আমরা যখন দি ব্যবহার করব তারপর সুপারলেটিভ ডিগ্রি D3 হয়, আবার ওয়ান অফ দির পরে D3 হয়। প্রশ্ন এবার কখন ওয়ান অফ দি ব্যবহার করব, কখন দি ব্যবহার করব? যখন নাম্বার হবে সিঙ্গুলার তখন দি, যখন নাম্বার হবে প্লুরাল তখন ওয়ান অফ দি। ইয়েস, হ্যাঁ, অনেকে বলছে হাসি মধু ওয়ান অফ দি ভেরি ফিউ পজিটিভ, না আমি সেটা বলছি না, আমি আপনাদের বোঝাচ্ছি যে ওয়ান অফ দি কখন ব্যবহার হবে এবং দি কখন ব্যবহার হবে। কখন ওয়ান অফ দি, কখন দি, যখন নাম্বার সিঙ্গুলার থাকবে তখন দি, আর যখন নাম্বার প্লুরাল থাকবে তখন ওয়ান অফ দি। ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? ওকে, আমরা চলে যাই। তাহলে অ্যান্সারটা কি নিয়ারেস্ট চলে গেছে, ইয়েস। নেক্সট, কিউবা ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড। এই যে কেবলই বললাম, দেখেন কিউবা ইজ ওয়ান অফ দি, দেখেন খেয়াল করেন ওয়ান অফ দি, ইয়েস ওয়ান অফ দি আমরা ইউজ করি, কোনটা ইউজ করবো দেখেন, আপনারা বলেন, অ্যান্সার করেন। ওয়ান অফ এর পরে নাম্বার, দেখেন আমরা বলছি দির পরে সুপারলেটিভ ডিগ্রি হয়, ওয়ান অফ এর পরেও, ওয়ান অফ দির পরেও সুপারলেটিভ ফর্ম হয়। এবার চারটা প্রশ্ন যদি বলি, ওয়ান অফ দি আছে, এখানে ওয়ান অফ দি নাই, লার্জেস্ট হবেই না কারণ তার আগে দি নাই। আচ্ছা, তাহলে এবার কি হবে, ওয়ান অফ দি। এইবার ওয়ান অফ দির পরে নাম্বার কি হয়, সুপারলেটিভ ডিগ্রি ফর্ম হয়, D3। ওয়ান অফ দি লার্জেস্ট, দেখেন ওয়ান অফ দি, এটা মানে ওয়ান অফ দি আছে, লার্জ আছে, লার্জেস্ট নাই, তাহলে এটা হবে না।
এটা কাটা, দেখেন এটা কাটা, তাহলে কি এখানে ওয়ান অফ এখানে দি নাই, তাহলে এখানে দি নাই, তাহলে এটাও কাটা। এখানে দেখেন সোয়ালিটি পূর্বে দি বসে অথবা ওয়ান অফ দি বসে, এখানে দি নাই তাই এটাও কাটা, তাহলে কনসার কি ওয়ান অফ দি লার্জেস্ট। এবার দেখেন ওয়ান অফ সুগার গোয়িং এরিয়াস, খেয়াল করেন এরিয়াস সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। ইয়েস, থ্যাংক ইউ। অনেকে অ্যান্সার করেছেন, আকি আক্তার সি, আসাদুজ্জামান আসাদ সি, থ্যাংক ইউ। আজকে একদম বেসিক ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এই টপিক থেকে বিগত সালে যত প্রশ্ন আসছে আপনারা আজ থেকে একদম ক্লিয়ার আইডিয়া দিবেন। ক্লিয়ার আইডিয়া নিয়ে পরবর্তীতে আপনারা আশা করি কোনো সমস্যা হবে না। এরপর আমরা চলে যাই নাম্বার 15। ইয়েস, প্লিজ ওয়েট ফর মি, আই উইল ফিনিশ ড্যাশ 5 or 10 minutes। এবার দেখেন এই প্রশ্নটা আপনারা দেখি ক্যান্সেল করতে পারেন কিনা কেউ, দেখি নাম্বার 15। দেখেন ফিউচার, আমি বলি যে ফিউচার ভবিষ্যৎকালে পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম, এই বিষয়টা একটু আইডিয়া দিয়ে দিব আজকে, আইডিয়া দিব, জীবনে আর বলবেন না ইনশাআল্লাহ। পিরিয়ড অফ টাইম ভবিষ্যৎকালে ব্যাপক সময় বুঝাইতে, অর্থাৎ যে পিরিয়ড অফ টাইম অর্থাৎ হচ্ছে ফিক্সড টাইম। আমরা যে ফিক্সড, এটা আমি যদি সহজভাবে বলি ফিক্সড টাইম, ফিক্সড। আচ্ছা আমরা যে বলি কি হবে তাহলে, খেয়াল করেন কি হবে, আমি তো ফিক্সড টাইমের কথা বলি। দেখেন একটু খেয়াল করেন, ফিক্সড টাইম ফিউচার পিরিয়ড ইন, আর এটা হচ্ছে ফিউচার, একটু আইডিয়া নেন, এটা অনেকে ভুল করে। ফিউচার পয়েন্ট অফ টাইম, এটা হচ্ছে ভাই একটু খেয়াল করেন, এইটাকে অনেকে ভুল করবেন, একটু আইডিয়া নেন। তাহলে দেখেন আই উইল ফিনিশড, আমরা যখন এখানে যদি প্রশ্ন করি কি, অনেকে কি বলছেন বাই, নির্দেশনা বাই। আচ্ছা দেখেন এখানে প্লিজ ওয়েট ফর মি, আই উইল বি ফিনিশড, এখানে আই উইল বি ফিনিশড, এখানে একটু যদি খেয়াল করি কি বলছে এখানে, ইয়েস দেখেন অনেকে বলছেন বাই, এটা বাই কিন্তু হবে না। দেখেন আমি যদি বলি যে কেন আপনারা এই ভুলটা করতেছেন, দেখেন ভুলটা আমি এখনই ভেঙে দিব আপনাদের। দেখেন এটা এখানে দেখেন ফিউচার পিরিয়ড অফ টাইম, অর্থাৎ আমাদের অনেকে বাই বলতেছেন ইন, অ্যান্সার হবে ইন, আমি অ্যান্সার বলতেছি, দেখি অ্যান্সার হচ্ছে ইন। কেন ইন হলো প্রশ্নটা দেখেন, অতীতকালে সরি ভবিষ্যৎকালে ব্যাপক সময় তো পিরিয়ড অফ টাইম বলতে পারি ফিক্সড টাইম। আমরা যদি দেখেন আমি সিন্স এবং ফর আজকে একটা বিষয় পড়াবো, সিন্স এবং ফর। সিন্স হয় কখন, পয়েন্ট অফ টাইমের সময় কি হয় সিন্স, আর পিরিয়ড অফ টাইমে হয় কি ফর। একটি প্রশ্নটা অনেকটি প্রশ্ন করবো। দেখেন আমরা যখন ভবিষ্যৎকালে কোনো কাজ একটা সময়, যে সময়টা আমরা কাউন্ট করতে পারবো, দেখেন 5 or 10 minutes, 5 এবং 10 মিনিটের মধ্যে আমরা এই কাজটি শেষ করবো, আমাদের অপেক্ষা করো, আই উইল বি ফিনিশড ইন 5 or 10 minutes, মানে 5 অথবা 10 মিনিটের মধ্যে। দেখেন ভবিষ্যৎকালে, আমি আবার বলছি, দেখেন ভবিষ্যৎকালে কোনো কাজ শেষ করবেন সেটা পিরিয়ড অফ টাইম, অর্থাৎ যে সময়টা আমরা গুনতে পারবো 5 এবং 10 গুনতে পারি আমরা,
5 বা 10 মিনিটের মধ্যে গোনা যায়, দ্যাট ইজ পিরিয়ড অফ টাইম, সেই ক্ষেত্রে হবে ইন। আর যদি সময়টা গণনা করা যায় না, সেই ক্ষেত্রে হবে কি হবে, বাই। আমি আবারও বলছি, যেমন আমি যদি বলি উই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক বাই নুন, দেখেন আমি একটা অ্যান্সার দিলে আপনার ক্লিয়ার হবে আইডিয়াটা। অনেকে এই প্রশ্নটা সমস্যা ভুগতেছেন। we can finish the work by noon। দেখেন এখানে বাই কেন হলো, বাই এই প্রশ্নটা অনেকে বলছেন। দেখেন এখানে আমি আবার বলছি ডিয়ার লার্নার্স, আমি একদম ক্লিয়ার হন, যখন ফিউচার সময় নির্দেশ করবে, ভবিষ্যতের সময় নির্দেশ করবে, এবং সেই সময়টা যে আমরা গণনা করতে পারি সেই ক্ষেত্রে হবে ইন। আর যখন ভবিষ্যৎ সময়, সেই সময়টা আমরা গণনা করতে পারবো না, পয়েন্ট অফ টাইম, সেই ক্ষেত্রে হবে বাই। উই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক বাই নুন, দুপুরের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারি। এইবার নুন দুপুরের মধ্যে, এখন কয় ঘন্টা কত সময় এটা কিন্তু আমরা কাউন্ট করতে পারি না, দ্যাটস ওয়াই এখানে কি হবে, বাই। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস, আমি কিন্তু বলেছি এখানে দেখেন উই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক বাই নুন, এই দুপুরের সময়ের মধ্যে। এখন দুপুরের সময় কখন থেকে শুরু হয়েছে আমরা এটা বলতে পারবো না, কিন্তু এই ব্যাখ্যাটা দেখেন, আমরা আমার জন্য অপেক্ষা করো, আই উইল বি ফিনিশড বাই ইন 5 or 10 মিনিটস, 5 অথবা 10 মিনিটের মধ্যে আমরা এই কাজটা শেষ করবো, আমার জন্য অপেক্ষা করো। তাহলে কি 5 or 10 মিনিট গণনা করা যায়, কিন্তু দুপুরের মধ্যে কখন থেকে শুরু হয়েছে এটা আমরা নির্দিষ্ট করা নাই, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে বাই। ক্লিয়ার? বাই এবং ইন ফিউচার টাইমে যখন নির্দেশ করবে। হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। অনেকে ক্লিয়ার বলতেছেন, থ্যাংক ইউ। আমরা যে 16 নাম্বার চলে যাই, দেখেন রায়হান হ্যাজ নট ইয়েট কাম ব্যাক। রায়হান হ্যাজ নট ইয়েট কাম ব্যাক, রায়হান এখনো আসেনি। এখন কোনো কিছু থেকে, হইতে, থেকে, সে, আমরা যদি বলি বাংলা দ্বিতীয়, আমরা যখন পড়বো, আমরা বাংলা দ্বিতীয় অবজেক্ট পড়ছি যে অপাদান কারকে কি পড়ছি, হইতে, হতে, থেকে, সে কি হয়, পঞ্চম বিভক্তি হয়। পঞ্চম বিভক্তি হলে থেকে, রায়হান হ্যাজ নট ইয়েট কাম ব্যাক, রায়হান এখনো আসেনি। কোথা থেকে আসেনি, তাহলে থেকে, অব, অবার, ফর্ম, এই যে থেকে, তাহলে অ্যান্সার কি হবে, কি ফর্ম। ইয়েস, থ্যাংক ইউ। অনেক অ্যান্সার করতেছেন, থ্যাংক ইউ। এইবার আমরা চলে যাই ইজি প্রশ্ন, এটা দেখেন দ্য প্লেন ফ্লু ওভার আওয়ার হেড। এইবার দেখেন আমি গত লেকচারে বলছিলাম যে প্রিপোজিশন দিয়ে যদি বাক্য শেষ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন আমি যদি বলি হি ওয়েন্ট ডাউন, এই বাক্যে দেখেন ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শেষ, দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শেষ, তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব। কিন্তু যদি বলা হয়, এখানে যদি বলা হয়েছে, দেখেন আমি যদি বলি আবার প্রিপোজিশন পর কি হয়, নাউন ফ্রেজ হয়, বি প্লাস নাউন ফ্রেজ। আমরা গত ক্লাসে বলছিলাম ফ্রেজ হচ্ছে অ্যাটলিস্ট 2টা ওয়ার্ড ছাড়া কোনো ফ্রেজ হয় না। আর প্রিপোজিশন পরে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে। তাহলে আমরা যদি বলি দেখি ওভার, আমরা যে ওভার একটা প্রিপোজিশন, তারপর আওয়ার হেড, এটা হচ্ছে একটা কি নাউন ফ্রেজ। তাহলে দেখেন, তাহলে কি এই বাক্যে কি ওভার, ইয়েস, বি। থ্যাংক ইউ, অনেক অ্যান্সার করেছেন বি। কেন বি আমি ক্লিয়ার করে দিই, যখন দেখবেন কোনো অ্যাডভার্ব অর্থাৎ ভার্বের পরে আমরা অ্যাডভার্ব হয়, আমরা যদি দ্য প্লেন ফ্লু ওভার, উড়ে গেল, ফ্লু ওভার, এইটুকু যদি বাক্য যদি শেষ হইতো তাহলে ওভার হতো কি অ্যাডভার্ব। এখন যদি ওভারের পরে আছে নাউন ফ্রেজ আওয়ার হেড, দ্যাট মিন্স আমরা বলছি প্রিপোজিশনের পর নাউন ফ্রেজ থাকলে প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ, অথবা নাউন থাকতে পারে অথবা প্রোনাউন থাকতে পারে, এইটা যদি থাকে তাহলে আমরা সেটা প্রিপোজিশন হবে। তাহলে প্রিপোজিশনের পর নাউন ফ্রেজ আছে, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। আর যদি এটা দিয়ে শেষ হইতো বাক্য তাহলে সেটা অ্যাডভার্ব। ক্লিয়ার? ইয়েস,
উর্মি বলছেন যে স্যার টপিক ভিত্তিক ক্লাস নেবেন পরবর্তীতে, ইনশাআল্লাহ আপনারা, আমি খাদ্য অধিদপ্তরের এজেন্সি প্রত্যেকটা টপিক ইনশাআল্লাহ এক একটা টপিক ধরবো এবং আপনাদের A to Z ইংলিশের কোনো সমস্যা থাকবে না। এইবার আমরা নাম্বার 18 যদি চলে যাই, আই এম গেটিং লেট। দেখেন গেট লেট ফর অফিস, এটা একটা প্রচলিত একটা বাক্য। আই এম গেটিং লেট ফর অফিস, গেট লেট ফর, দেখেন আমরা যে বলি গেট লেট ফর, এটা প্রচলিত একটা ওয়ার্ড। গেট লেট ফর অফিস হতে পারে, ওয়ার্ক হতে পারে, গেট লেট ফর মুখস্থ একদম। গেট লেট এরপরে কি হয়, ফর হয়। গেট লেট এরপরে কি হয়, ফর হয়। ইয়েস, গেট লেট ফর। ওকে, থ্যাংক ইউ, একদম ক্লিয়ার করবেন, গেট লেট ফর। থ্যাংক ইউ। আমরা পরবর্তী চলে যাই। ইয়েস, হি হ্যাজ এ লাইকিং, দেখেন কেবল লাইকিং ফর, দেখেন লাইক ফর, এই লাইক ফর হচ্ছে আগ্রহ, আগ্রহ। যেমন হি হ্যাজ এ লাইকিং ফর ক্রিকেট, তার ক্রিকেটের প্রতি কি আছে, আগ্রহ আছে। তাহলে আমরা বললাম কি গেট লেট ফর, এবং কি হি হ্যাজ এ লাইকিং ফর, তাহলে কি হবে এখানে ফর, লাইক ফর। ক্লিয়ার? ইয়েস, সি, তাহলে লাইক ফর হচ্ছে কোনো কিছু আগ্রহ থাকা। থ্যাংক ইউ। পরবর্তীতে আমি চলে যাই। ইয়েস, এই বাক্যে খেয়াল করেন, আমরা যে এই বাক্যে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই এম হিয়ার সিন্স মানডে। এবার দেখেন আমরা পড়ছি যে, আমরা প্রশ্নগুলো করেছি যে কি হয়, আমরা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই বাক্যে আমরা দেখেন সিন্স এবং ফর, আমরা পড়ছি যে সিন্স এবং ফর বাক্য, সিন্স এবং ফর কোন টেন্সের ক্ষেত্রে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার সিন্স এবং ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় কখন, যখন আমরা ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে, সি ভার্ব থাকে, নো ভার্ব থাকে, বি সি নো, এই ভার্বগুলো যদি থাকে তাহলে আমাদের কি হবে, ডিয়ার লার্নার্স, এবং হ্যাভ ভার্ব, একটা প্রশ্ন হ্যাভ ভার্ব, এই চারটা ভার্ব যদি আমরা সেন্টেন্সে দেখি, সেন্টেন্সে পরীক্ষার হলে যদি দেখি যে ব্র্যাকেটে বি ভার্ব, সি ভার্ব, নো ভার্ব, হ্যাভ ভার্ব ব্র্যাকেটে আছে, তাহলে সিন্স ফর থাকা সত্ত্বেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এক্সেপশনাল। খুবই ইম্পর্টেন্ট একটা রুল, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ক্লিয়ার হন। দেখেন ফুডের এক্সাম কবে হবে স্যার? অলরেডি কার্যক্রম চালু হয়ে গেছে ফুডের এক্সাম, অনেকে বলছে প্রেজেন্ট পারফেক্ট। ইয়েস, দেখেন তাহলে আমাদের সিন্স এবং ফর, আমরা এই অ্যান্সারকে করে দেবো। দেখেন কি আছে, আই হ্যাভ বিন, দেখেন মেইন ভার্ব কি, সিন্স এবং ফর যে বাক্যে থাকবে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কখন হবে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কখন হবে না, যখন দেখবেন ভার্বে বি ভার্ব আছে, সি ভার্ব আছে, নো ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে। এখন আমরা যদি বলি আই হ্যাভ বিন, এই বি ভার্বের বি তীর হচ্ছে বিন, দেখেন আই হ্যাভ বিন হিয়ার সিন্স মানডে। ডিয়ার লার্নার্স, একদম ক্লিয়ার হন। বি, থ্যাংক ইউ, অনেকে অ্যান্সার করছেন বি। কেন বি হচ্ছে আমি আবার বলছি, যদি সেন্টেন্সে সিন্স এবং ফর থাকে এবং ব্র্যাকেটে বি ভার্ব, সি ভার্ব, নো ভার্ব, হ্যাভ ভার্ব থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব 3, তাহলে আমাদের হচ্ছে হ্যাভ বিন। ক্লিয়ার? বি সি নো হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট। ইয়েস, সিন্স ফর থাকা সত্ত্বেও যদি সেন্টেন্সে বি হ্যাভ, বি ভার্ব, হ্যাভ ভার্ব, নো ভার্ব, সি ভার্ব থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, ইয়েস, আমরা পরবর্তী চলে যাই। নাম্বার 21, আই ড্যাশ টু হসপিটাল লাস্ট সানডে। আমি আগে বলছিলাম যে লাস্ট অতীত নির্দেশক শব্দ থাকলে, আপনারা অ্যান্সার করেন, অতীত নির্দেশক শব্দ থাকলে কি হবে, অতীত নির্দেশক শব্দ থাকলে কি হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ গন, আই হ্যাভ টু গো,
আই হ্যাড, দেখেন অ্যান্সার কি হবে? তাহলে আমি বলছিলাম যে একটু খেয়াল করেন, অতীত নির্দেশ শব্দ আছে, তাহলে বা সাবজেক্ট প্লাস বি টু, তাহলে এখানে বি টু, এইটা দেখেন এই হ্যাড টু, হ্যাড গো টু হয় না, কখনো বাক্য হয় না, এটা হয় না। আই হ্যাভ গন হয় না, আই হ্যাড টু গো, হ্যাভ টু গো হয় না, যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে কি হবে? এ। ইয়েস, সুজন আহমেদ এ, আকলিমা কি ডি বলছেন? কেন ডি বলছেন? নো নো নো, দেখেন আমি আবার বলছি, অতীত নির্দিষ্ট শব্দ লাস্ট সানডে, অতীত নির্দিষ্ট শব্দ থাকলে সাবজেক্ট প্লাস বি টু হয়। 21 হ্যাভ গন, নো নো নো, হ্যাভ গন কেন? এ নাম্বার হবে। দেখেন এ নাম্বার কেন হলো? দেখেন আমি আবার বলছি, লাস্ট সানডে অতীত নির্দিষ্ট শব্দ আছে, অতীত নির্দিষ্ট শব্দ থাকলে সাবজেক্ট প্লাস বি টু হয়। এবার দেখেন এই বাক্যে একটাই মাত্র বি টু আছে, হ্যাড টু গো, আবার এখানে হ্যাড গো হয় না, আই হ্যাড টু গো, সরি আই হ্যাড টু গো টু হসপিটাল। দেখেন আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল কোথায়? হসপিটালে, লাস্ট সানডে, গত কি লাস্ট সানডে আমাদের যেতে হয়েছিল। তাহলে এখানে কি হ্যাভ টু, ক্লিয়ার? ইয়েস, ইয়েস্টার অতীত, তাই কেম হবে পাস্ট টেন্স। অনেকে বলছেন, ঠিক আছে, তাহলে আমরা চলে যাই পরবর্তীতে। এবার হি হিয়ার ইয়েস্টারডে, এটা কেবল আমি বলেছি একটু আগে, ইয়েস্টারডে অতীত নির্দিষ্ট শব্দ আছে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে কি হবে? কেম, থ্যাংক ইউ, কেম, হি কেম হিয়ার ইয়েস্টারডে। ওকে, আমরা চলে যাই পরবর্তীতে। ইট লাস্ট নাইট, দেখেন ইট লাস্ট নাইট, আবারও অ্যান্সার দেখেন একই প্রশ্ন বারবার এসেছে, তাহলে লাস্ট নাইট অতীত নির্দিষ্ট শব্দ, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস বি টু, তাহলে বি টু কোনটা? এটা দেখেন আমরা যে প্রশ্ন করি, এটা বি টু না, এটাও বি টু না, রেইন এটাও বি টু না, বি ওয়ান, এইটা হচ্ছে রেইন। ইয়েস, কোনটা? রেইন। ইয়েস, বিপ্লব, বিপ্লবী রানী, থ্যাংক ইউ, রেইন, আমিনা জাহান, থ্যাংক ইউ। এবার আমরা পরবর্তী চলে যাই, নাম্বার 24, আই ক্যান নট হেল্প, একদম একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আই ক্যান নট হেল্প। দেখেন প্রশ্নটা কি আছে, আমরা একদম ইজি ভাবে বলবো, আমরা বলি না হেল্পিং, 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 আমরা হেল্পের সাথে যখন যদি ভার্ব ব্যবহার করতে বলে ক্যান নট হেল্প, দেখেন আমরা এখানে দুইটা প্রশ্ন পাবো, দেখেন ক্যান নট হেল্প, এখানে আছে কি ক্যান নট হেল্প, আমরা একদম ইজি পাবো, একদম মুখস্থ করবো, হেল্পিং, হেল্পিং, ক্যান নট হেল্পিং, হেল্প, হেল্পের সাথে আইনজি, হেল্পিং, হেল্পিং, সোজা কথা হেল্পের পরে যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইনজি, একদম ইজি। হেল্প, হেল্পিং, হেল্পিং, ডাইরেক্ট বলবেন হেল্পিং, ওই যে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব, একদম ইজি ভাবে বলবেন, মানে বারবার দুই একবার বললে আপনার মুখস্থ হয়ে যাবে। ক্যান নট থাকলে ভার্বের সাথে, ক্যান নট না, অনেকে বলছে কে রায়হান আহমেদ, ক্যান নট থাকলে ভার্বের সাথে আইনজি না, ক্যান নট হেল্প থাকলে, দেখেন ক্যান নট হেল্প, শুধু মনে রাখবেন হেল্পিং, ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে আইনজি, তাহলে ক্যান নট হেল্প থাকলে ভার্ব প্লাস আইনজি। আর শুধু যদি বলে ক্যান নট হেল্প, ক্যান নট, আই ক্যান নট বাট, আই ক্যান নট বাট, ক্যান নট বাট এর পরে ভার্ব অন, ভার্বের বেস ফর্ম। ইয়েস, দেখেন এইটা অর্থ কি? না করে পারা, না করে পারা, না করে পারা। যেমন আমি যে বলি আই ক্যান নট বাট হেল্প, আমি না করে সাহায্য না করে পারি না, দেখেন আই ক্যান নট বাট হেল্প, আই ক্যান নট বাট হেল্প অর্থ কি? ক্যান নট হেল্প, ক্যান নট বাট না করে পারা, আমি সাহায্য না করে পারি না, আমি সাহায্য না করে পারি না, না করে পারি না। এবার যদি বলে আই ক্যান নট হেল্প, বাক্যটা দেখেন একদম প্রশ্ন, প্রশ্ন আপনাদের কিভাবে পরীক্ষার হলে জটিল করতে পারে। আই ক্যান নট হেল্প, হেল্পিং, যদি পরীক্ষায় ভার্ব থাকে হেল্প, আই ক্যান নট হেল্প হেল্পিং হিম, আমি তাকে সাহায্য না করে পারি না। দেখেন ক্যান নট হেল্প,
ক্যান নট হেল্পের পরে কি হবে ভার্ব প্লাস আইএনজি। এবার ক্যান নট ভার্ব যদি থাকে তাহলে ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে আর ক্যান নট হেল্প যদি থাকে ভার্বের সাথে আইএনজি ফর্ম। একদম আমাদের কথা মনে রাখতে হবে যে ক্যান নট হেল্পের সাথে ভার্বের সাথে আইএনজি, ক্যান নট হেল্প ভার্ব প্লাস আইএনজি, আর ক্যান নট বাট ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি না করে পাই না আই ক্যান নট বাট হেল্প, আর আমি না করে পাই না এটা হতে পারে আই ক্যান নট হেল্প হেল্পিং হিম। ইয়েস, ওকে, তাহলে এটা কি হবে আই ক্যান নট হেল্প স্মোকিং। আচ্ছা, এখানে কি হবে তাহলে অ্যান্সার কি হবে আই ক্যান নট হেল্প স্মোকিং। এইবার আমরা নেক্সট পরবর্তী চলে যাই। দ্য কার ড্যাশ বাই দ্য সাইড অফ দ্য রোড। এইবার দেখেন বয়েস থেকে প্রশ্ন আসছে, বয়েস থেকে প্রশ্ন। এখন বয়েস আমরা কিভাবে চিনবো? প্যাসিভ ভয়েস চিনার 5টা উপায় আছে। এই 5টা উপায়ের মধ্যে আমি যদি একদম ইজিভাবে বলি, দেখেন বয়েস চিনবো 5টা উপায়ে। যদি বি বার, দেখেন বি বার প্লাস বি3, অনেকে বলে বাই থাকলে বয়েস হয়, এই থাকলে বয়েস হয়, ওই থাকলে বয়েস হয়, এত কিছু দেখা দরকার নেই। আমাদের দেখতে হবে বি বার প্লাস বি3 বাক্যে যদি থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস। এবার 1 নাম্বার 5টা উপায়ে আমরা বয়েস চিনবো। কন্টিনিউয়াস বিং প্লাস বি3 থাকতে পারে। নাম্বার 3 বিন প্লাস বি3। নাম্বার 4 মডাল প্লাস বি3। তাহলে দেখেন এই এখানে 5টা, এখানে বি ভার্বে আমার 2টা চলে গেছে। বি ভার্ব বি ভার্বের পরে বি3 থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস। এখন প্যাসিভ ভয়েসে কি হয় দেখেন, আমাদের এখানে বাক্য যে বলে কারের যখন ক্ষমতা নাই, যখন অবজেক্টের কোনো ক্ষমতা থাকবে না, তখন সেন্টেন্সে সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসের লক্ষণ। আমরা যখন যার কোনো ক্ষমতা আছে, এজেন্ট, যার ডুয়ার মানে যার কাজ করার ক্ষমতা আছে সে হয় অ্যাক্টিভ, আর যখন কাজ করার ক্ষমতা থাকে না তখন হয় প্যাসিভ। দ্য কার ড্যাশ বাই দ্য সাইড অফ দ্য রোড, রাস্তার পাশে গাড়িটি পার্ক করা হলো মানে রাখা হলো। এবার দেখেন প্রশ্ন কিভাবে হতে পারে, আপনারা বলবেন, দেখেন অ্যান্সার করেন কি হবে ওয়াজ পার্ক। ইয়েস, দেখেন আমাদের একদম ইজি একটা কোশ্চেন, আগে বুঝতে হবে আমাদের। দেখেন বি প্লাস বি3, আমরা যদি হ্যাভ, দেখেন হ্যাভ একটা ছিল এখানে 4 নাম্বার 5 নাম্বার মিস্টেক হয়ে গেছে, এখানে বিন, এখানে হ্যাভ বিন। দেখেন এই আমাদের দেখেন হ্যাভের পরে বিন নাই, ভার্ব 3 আছে, দ্যাটস ওয়াই এটা প্যাসিভ ভয়েস না। পার্কিং কখনো প্যাসিভ ভয়েসে চেনার উপায় নাই। দেখেন বি প্লাস বি3, এম ইজ আর ওয়াজ আর প্লাস বি3, দ্যাট মিনস এটা প্যাসিভ ভয়েস। এই 4টা উপায় আমরা প্যাসিভ করতে পারি। এই 4টি উপায় আমরা প্যাসিভ করতে পারি। এরপর আমরা চলে যাই, দেয়ার ওয়াজ এ বিগ সেলিব্রেশন আফটার মাই ফ্রেন্ড। এই প্রশ্নটা অনেক একটা ইম্পর্টেন্ট। বিফোর এবং আফটার কখনোই আপনাদের সমস্যা হবে না। আমি যদি একবার বলে দেই, দেখেন বিফোর শব্দটা অর্থ কি? বিফোর অর্থ আগে বা পূর্বে, আর আফটার মানে পরে। আফটার মানে পরে, জীবনে কখনো ভুল হবে না। অনেকে বিফোরের আগে কি বসে, আফটারের পরে কি বসে, এই নিয়ে মাথা শেষ। কখনোই এই ব্যাপারে আপনাদের আজ থেকে কোনো সমস্যা হবে না। দেখেন বিফোরের আগে এবং আফটারের পরে সব সময় পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট একদম ইজি একটা প্রশ্ন। দেখেন পারফেক্ট বিফোর, আমরা এটা বুঝবো যে বিফোর অর্থ আগে, আফটার মানে পরে, অর্থাৎ বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট। তাহলে আমাদের এত চিন্তার দরকার নাই। আমাদের অতীতকালে 2টা কাজ যদি সংঘটিত হয়, প্রথম কাজটা হয় পাস্ট পারফেক্ট, দ্বিতীয় কাজটা হয় পাস্ট ইনডিফিনিট। আমাদের দেখতে হবে যে কোন কাজটা আগে হয়েছে। এই বাক্যে আমরা দেখবো কি বাক্যে কি আছে, আফটার আছে। আমরা বলছি যে বিফোর যদি থাকতো তাহলে এই আগে, বিফোর মানে আগে কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা যেহেতু বিফোর নেই তাহলে আগের অংশ পাস্ট ইনডিফিনিট হবে, এটা আমরা ক্লিয়ার। এখন দেখেন আফটারের পরে, আফটার মানে পরে কি হবে, পাস্ট পারফেক্ট। আর দেখেন মাই ফ্রেন্ড, পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি, হ্যাড প্লাস বি3। দেখেন এই যে হ্যাড। আমি আবার বলছি, দেখেন বিফোর যদি থাকতো তাহলে এখানে হ্যাড প্লাস বি3 থাকতো, আর যদি আফটার থাকে আফটারের পরে হবে হ্যাড প্লাস বি3। ওকে, আফটার এবং বিফোর কোনো যদি সমস্যা থাকে, বিফোর মানে আগে, আফটার মানে পরে। বিফোর আগে পাস্ট পারফেক্ট,
এবং আফটার পরে পাস্ট পারফেক্ট। এখন আজ থেকে কোনো চিন্তা নাই যে আফটারের পরে পাস্ট ইনডিফিনিট না পাস্ট পারফেক্ট, আমার এত কিছু দরকার নাই। আমাকে দেখতে হবে আফটারের পরে পাস্ট পারফেক্ট আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের সাথে রিলেশন হচ্ছে পাস্ট ইনডিফিনিট। দেখেন দেয়ার ওয়াজ পাস্ট ইনডিফিনিট। এবার আমার শেষ। টিচার এক্সপেক্ট, দেখেন এক্সপেক্ট এক্সপেক্টের পরে সবসময় টু বসে। এবার এক্সপেক্টেড টু, টুর পরে ভার্ব ওয়ান হয় কখনো। এই দেখেন এখানে টু প্লাস, মানে এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান, টু হ্যাভ হ্যাড কখনো হয় না। তাহলে কি হবে টিচার, এখানে যদি আমরা বলি টিচার এক্সপেক্ট টু হ্যাভ ইট ফ্রম অল সাবজেক্ট, কখনো টু হ্যাভ এর পরে হ্যাড হয় না, এক্সপেক্টের পরে টু বসে, শুধু কথা মুখস্থ করে ফেলবেন এক্সপেক্ট টু। এরপরে আমরা চলে যাই, দেখেন দ্য পার্সেল ড্যাশ টুমোরো। এইবার খেয়াল করেন মডালের পরে আমরা একটু আগে ভয়েসে বলেছি যে মডালের পরে কি হয়, বি বি থ্রি হয়, মডাল বি প্লাস বি থ্রি। এখন দেখেন এই বাক্যে টুমোরো আমরা দেখবো এটা ফিউচার নির্দেশক, অতীত নির্দেশক, সরি ভবিষ্যৎ নির্দেশক শব্দ আছে। তাহলে ফিউচার, ফিউচার হলে কি হয় আমাদের হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, কি হবে শ্যাল বা উইল। এইবার আমি আগেই বলছি যে প্যাসিভ ভয়েস ইন আরুবাই হচ্ছে পাঁচটা, তার মডাল বি প্লাস বি থ্রি। এইবার দেখেন মডাল আমরা একটু খেয়াল করি, মডাল মডাল আছে কি শ্যাল বা উইল, তারপরে কি আছে বি, তারপরে আছে ভার্ব থ্রি। দেখেন এখানে উইল বি ভার্বের সাথে আইএনজি না, হবে না, মডাল বি প্লাস বি থ্রি। খেয়াল করেন তাহলে কি হবে, এখানে কি আছে এটা আমাদের উইল হ্যাভ হবে না, উইল ডেলিভার হবে না, মডাল বি প্লাস বি থ্রি। ফিউচার টুমোরো, টুমোরো যখন থাকবে তখন হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার ইনডিফিনিট টেন্স হলে কি হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, প্যাসিভ ভয়েসের সময় বি প্লাস বি থ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, উইল বি ডেলিভার্ড টুমোরো। আমরা পরবর্তী চল যাই, আগেরটা আমরা কি পেলাম এখানে উইল। আচ্ছা পরবর্তী চল যাই আমরা, অ্যানশিয়েন্ট গ্রিক ইন সাম স্কুল। এটা বয়স থেকে প্রশ্ন আসছে, তিনটা চারটে প্রশ্ন, অনেক পাঁচ। আমি গত খাদ্য অধিদপ্তর যে প্রশ্নগুলো একটু দেখেছি সেখানে 5 থেকে 6টা প্রশ্ন বয়স থেকে এসেছে। তো আপনারা দেখেন দ্য অ্যানশিয়েন্ট গ্রিক ইন সাম স্কুল। এবার কেন যে ইংরেজি পড়া হয়, ইংরেজি বলা হয়, ইংরেজি লেখা হয়, এই বাক্যগুলো কোন টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা যদি বলি যে ইংরেজি বলা হয় তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অ্যানশিয়েন্ট গ্রিক ইন সাম স্কুল, প্রাচীন গ্রিক ভাষায় এখনো কিছু স্কুলে কি করা হয়, পড়ানো হয়, পড়া হয়। এবার দেখেন আমরা প্যাসিভ ভয়েস ইন আরুবাই বলছিলাম চারটা বিষয় পড়ছিলাম। দেখেন প্যাসিভ ভয়েস আমরা একদম ইয়ে বলছিলাম, দেখেন কি বলছি আমরা বি প্লাস বি থ্রি হয়। এখন কোনো কাজ অভ্যস্ততা অর্থ বুঝাইতে, যদি কোনো কাজ অভ্যস্ততা অর্থ বোঝায়, যে কাজটা প্রতিনিয়ত হয় বা নিয়মিত বোঝানো অর্থ হয় সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস কি হবে এম ইজ আর প্লাস বি থ্রি, একদম দেখেন ইজি। তাহলে এম ইজ আর যদি বি থ্রি হয়, এই ব্যাকে এম ইজ আর বি থ্রি, বিং প্লাস বি থ্রি, বিং যদি ব্যবহার করতে যাই তাহলে এম ইজ আর বিং হইতো। তাহলে এটা আমাদের এটা হচ্ছে তাহলে এটা আমাদের হচ্ছে না। দেখেন আমরা পরেরটা দিই স্টিল, এটা তো কোনো প্যাসিভ ভয়েস কোনোই হচ্ছে কোনোভাবে হচ্ছে না। ইজ স্টিল এটা আমাদের ভার্ব বি থ্রি নাই, তাহলে কি আছে ইজ স্টিল টট। কেন হলো প্রাচীন গ্রিক এখন পড়ানো হয়, ইজ বি ভার্ব প্লাস বি থ্রি। তাহলে বি ভার্ব প্লাস বি থ্রি থাকলে এটা কেন হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব বি থ্রি, এটা হচ্ছে ভয়েস। এই আমি 5টা ভয়েসের কথা যে বলেছি ভয়েসের আর উপায় সেটা আপনারা একটু ক্লিয়ার করে নেবেন, তাহলে অ্যান্সার ইজ। এরপর দেখেন আমাদের পরবর্তী যদি যাই, উই হ্যাড অ্যানাদার কটন অফ মিল্ক। এটা ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসছে, ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন দেখেন কিভাবে হয়। এখানে 2টা প্রশ্ন আমি একবার শেষ করে দেবো, আরো নিচে একটা প্রশ্ন আসছে ট্যাগ কোশ্চেন থেকে। যেমন দেখেন কোনো বাক্যে যদি হ্যাভ থাকে তার কি হবে ট্যাগ কোশ্চেন সময় হ্যাভেন্ট। একদম এক্সেপশনাল যেগুলো হচ্ছে উইল, উইল থাকলে হবে ওন্ট, উইল থাকলে হবে ওন্ট, ক্যান থাকলে হবে ক্যান্ট, ক্যান্টের ডাবল এন হবে না, একটা এন হবে, ক্যান উইল উইল ওন্ট। শ্যাল দেখেন শ্যাল থাকলে কখনো শ্যালেন্ট হবে না, হবে শ্যান্ট। এক্সেপশনাল আপনারা যেগুলো জানেন ইজ থাকলে ইজ এন, আর থাকলে আর এন, হ্যাভ থাকলে হ্যাভেন, এটা হয়। কিন্তু এক্সেপশনাল রুলগুলো দেখেন। আর সবচেয়ে এক্সেপশনাল যেটা একটু পরে নিচে একটা প্রশ্ন আসছে, এম থাকলে কি হয়, এম এর নেগেটিভ হচ্ছে এইন্ট, এইন্ট অথবা আর এন। পরীক্ষার যেটা পাবেন সেটা অ্যান্সার করবেন।
দেখেন তাহলে আমাদের এই বাক্যে হ্যাভ আছে, তাহলে হ্যাভে যদি ট্যাকেশন করি তাহলে কি হবে হ্যাভেন্ট, তাহলে আমরা যদি বলি অ্যান্সার হবে হ্যাভেন্ট, বাকিগুলো হচ্ছে না। এটা নেক্সট, দ্য রাইট এক্সপ্রেশন ফর এম আই নট, কেবল বলছি যে এম আই নট, আমি না, এটার ট্যাকেশন কি, তাহলে কেবল বলছি এম থাকলে হয় এন্ড অথবা আর এন্ড, এখানে আর এন্ড যেহেতু নাই আমাদের এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, এম নট আই হচ্ছে না, এই যে এন্ড। এখানে আরেকটা অবস্থা থাকতে পারে, এখানে যদি পরীক্ষা হলে থাকতো আর এন্ড, তাহলে আপনারা আর এন্ড অ্যান্সার করতে পারতেন। তাহলে আমাদের 31 নম্বর শেষ। নেক্সট, এখন কিছু সিনোনিম অ্যান্টোনিম আসছে যেগুলো হচ্ছে আপনারা পড়লেই পারবেন, এগুলো সিনোনিম গুলো মুখস্থ, এগুলো বোঝানোর কিছু নেই। আমরা যদি একটু বলি যে এখানে কি, এখানে দেখেন চুজ দ্য সিনোনিম হচ্ছে বাকানার, বাকানার হচ্ছে কি জলদস্যু, পিরিয়ড। এই যে আমাদের অ্যান্সার গুলো আমি একটু করে দিচ্ছি, পিরিয়ড। তারপরে হচ্ছে আমরা পরবর্তী চলে যাই, তারপর হচ্ছে দ্য প্রাইভেট হসপিটাল বিজনেস বুমিং, বুমিং শব্দটা হচ্ছে কি উন্নতিকতা, দ্রুতগতির দিকে অগ্রসর হওয়া, উন্নতির দিকে অগ্রসর হওয়া, তাহলে কি হবে আমাদের ফ্লারিশ মানে হচ্ছে উন্নত অগ্রগতির দিকে যাওয়া। ওকে শেষ এটা। তারপর যে আমরা চলে যাই অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ বাজার, বাজার হচ্ছে কি অদ্ভুত, বৈচিত্র্য, তাহলে কি হবে স্ট্যান্স। ওকে, এগুলো আপনারা সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম গুলো একদম দেখে নেবেন, পড়ে নেবেন, কোনো সমস্যা নাই। কম্প্রিহেনসিভ শব্দের অর্থ কি, আমরা কম্প্রিহেনসিভ জ্ঞান, বোধ শক্তি, নলেজ, তাহলে কি হবে নলেজ। তারপরে আমরা যদি চল যাই এখানে আমি আর বিগত যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আমি আপনাদের করছি না, আপনারা এগুলো জানেন। সিনোনিম অ্যান্টোনিম গুলা খুবই মনোযোগ দিয়ে মুখস্থ করে ফেলবেন, বারবার পড়বেন এবং রিভিশন দিবেন, রিভিশন দেওয়ার মাধ্যমে আপনাদের পড়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর যে আমরা দেখি আর কোনো গ্রামাটিক্যাল আইটেম কিছু আছে কিনা, না সিনোনিম অ্যান্টোনিম। স্পেলিং হ্যাঁ, বিগত সালে স্পেলিং থেকে কিছু প্রশ্ন আসছে, স্পেলিং আপনাদের প্রতিদিন লিখতে হবে। একটা স্পেলিং যদি 4 থেকে 5 বার লিখেন তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না। স্পেলিং বারবার 5-6 বার করে লিখবেন, তাহলে স্পেলিং এর সমস্যা শেষ। আমরা পরবর্তীতে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা এখানে স্পেলিং, আবারও স্পেলিং আসছে, স্পেলিং দেখেন অনেকগুলো স্পেলিং আসছে, স্পেলিং বিগত স্পেলিং গুলো দেখবেন। দেখেন এটা হচ্ছে কি কালচার ইজ কনস্ট্যান্টলি ইভলভিং, হচ্ছে বিবর্তিত হওয়া, তাহলে আমরা যদি এটা বলি তাহলে 46 নম্বর এসে বলছে বিবর্তিত হওয়া, ইভলভ হচ্ছে বিবর্তিত হওয়া, বিবর্তিত, সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, মানে তার নিজের, পানির নিজস্ব কোনো রং নেই, আমরা অ্যান্সার হয়ে যাবে এটা, পানির নিজস্ব কোনো রং নেই। ওকে, তারপরে আমরা চলে যাই। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন দিয়ে আর 2টা প্রশ্ন দিয়ে আমাদের শেষ হয়ে যাবে। দেখেন রোগে মরা, আমরা যদি প্রশ্ন করি যে রোগে মরা অর্থ কি, ডাই অফ অর্থ রোগে মরা, আর ডাই ফর বেশি খায় মরা, আর ডাই ফর কোনো কিছুর জন্য মরা, ডাই ফর কান্ট্রি দেশের জন্য মরা, ডাই অফ রোগে মরা। তাহলে এই বাক্যে যদি বলে সে কলেরা মারা গেছে, তাহলে একদম আমাদের ডাইয়ের পরে রোগ থাকলেই আমরা পরে যাবো কি, এই যে সরি, হি ডাইড অফ কলেরা। ওকে শেষ। এরপরে আমরা 49 নম্বর চলে যাবো হ্যাভ পেশেন্ট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থ কি, হ্যাভ পেশেন্ট ইন ডেঞ্জার, বিপদে ধৈর্য দান করো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যদি আমরা ধৈর্য দিয়ে পড়াশোনা করতে পারি তাহলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। লাস্ট একটা প্রশ্ন 50, এই 50 নম্বর প্রশ্ন একটা গ্রামাটিক্যাল আইটেম আছে, সেটা হচ্ছে আমি একটু পরে দিয়ে এটা শেষ করে দিব। দেখেন আমরা যদি বলি এনাফের পরে নাউন হয়, 2টা রিলেশন মনে রাখবো, আর অ্যাডজেক্টিভের পরে এনাফ হয়, এই 2টা জিনিস মনে রাখলে আমাদের এনাফের প্রশ্ন শেষ। কেমন করে দেখেন, এ 16-year-old ইজ নট ওল্ড এনাফ, এখানে দেখেন ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে রিলেশন এনাফ, তাহলে ওল্ড অ্যাডজেক্টিভ। দেখেন অ্যান্সার বি। আর যদি থাকতো আই হ্যাভ ড্যাশ মানি হচ্ছে নাউন, তাহলে আই হ্যাভ এনাফ মানি। তাহলে এই এনাফের যদি আমরা প্রশ্ন দেখি, যদি অ্যাডজেক্টিভ থাকে তার সাথে হবে এনাফ, আর এনাফের পরে যদি নাউন থাকে তার আগে, এনাফের পরে যদি নাউনের আগে নাউন যদি থাকে তার আগে হবে এনাফ, আর যদি অ্যাডজেক্টিভ থাকে তারপরে হবে এনাফ। 2টা বিষয় জানা দেখি।
যে যদি বাক্যে অ্যাডজেক্টিভ থাকে তারপরে এনাফ, দেখেন অ্যাডজেক্টিভ তারপরে এনাফ, যদি বাক্যে নাউন থাকে তার আগে এনাফ। ক্লিয়ার? আজকের এই খাদ্য অধিদপ্তরের 50টি প্রশ্ন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছানোর জন্য, এবং আপনাদের দুর্বলতাকে আরও কীভাবে দুর্বলতা কাটিয়ে ভালো করা যায় সেই প্রচেষ্টাই আমাদের লক্ষ্য। লার্নিং স্কুলের পক্ষ থেকে আমরা নিয়মিতই আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ, এবং যাদের যে ধরনের সমস্যা আছে ইংলিশে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।